অভ্যুত্থানের তরুণ অনেকেই নির্বাচনে জয়ের আশা প্রধান উপদেষ্টার। কেউ কেউ হতে পারেন মন্ত্রীও। 12 ফেব্রুয়ারি নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। আসন বন্টন নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলন টানাপোড়েন। শেষ মুহূর্তে একাধিক দল যুক্ত হওয়ায় সময় লেগেছে দাবি নেতাদের। 11 দলের চূড়ান্ত তালিকা ঘোষণা আজ। নাস্তালয়ের দোকান থেকে আসে, ওইখান থেকে ঘুরে পড়ছে। আর যদি এরা চলি ফিরে খাই না ফেললে আর খাইম কি? সাধারণ দিক দেখে এখানে খালে মক পর্যন্ত 300 মাইন হতে রাখছে। সীমান্তে মৃত্যুফাত। মিয়ানমারের ছোড়া গুলি, মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের। অনেকে শুনি যে এখানে এই কন্টাকে করে ফেলে, একদম সিস্টেমেই গোলমাল। খালি ওই 2-4টা অভিযান করলে কিচ্ছু হবে না। জন্ম নিবন্ধনে ভোগান্তি, ডিজিটাল সেবায়ও দালালের দৌরাত্ম্য। অতিরিক্ত টাকা না দিলে ঘুরতে হয় মাসের পর মাস। জড়িত কর্মকর্তারাও। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। এবং বাণিজ্য মেলায় স্টল বরাদ্দে হজ বড়ল চিত্র। কাগজে কলমে 6 দেশের 11 প্রতিষ্ঠানকে দেয়া হলেও অংশগ্রহণ দ্বিগুণেরও বেশি। অসঙ্গতি নিয়ে মুখী কুলুপ ইপিবির। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শাহজান। এই অভ্যুত্থানের মাধ্যমে তরুণদের রাজনৈতিক দল গঠন হয়েছে। তাদের অনেকে নির্বাচনে জয়ী হবেন বলে বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, ফেব্রুয়ারি নির্বাচন ও জুলাই সনদের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। ঢাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক 3 দিনব্যাপী সম্মেলন মঙ্গলবার সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কূটনীতিকরা। নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশ প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। Now is election time. The election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there'll be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. ডক্টর ইউনূস বলেন, পরিবর্তনের লক্ষ্যে তরুণরা রাজনৈতিক দল গঠন করেছে। নির্বাচনেও অংশ নিচ্ছেন তারা, যাদের অনেকেই নির্বাচিত হবেন বলেও প্রত্যাশা তার। They were in our classroom the other day. Now they are on the street, and then they are in the political party of their own. And if they get elected, someone may be the education minister. I'm sure some of them will get elected. এ সময় চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। উপহার দিয়ে ধর্মের কথা বলে একটি দলের ভোট চাওয়ার সমালোচনা করেছে বিএনপি। দলটির নেতাদের আশা, আগামী নির্বাচনের মাধ্যমে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হবে না। রাজনীতিতে জনগণের আস্থা ফেরাতে হলে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ তাদের। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য আর প্রতিশ্রুতি নিয়ে জনমনে চলছে বিচার বিশ্লেষণ। সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর 3 আসনের জাতীয় পার্টি জেপির 60 নেতাকর্মীর বিএনপিতে যোগদান কর্মসূচিতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেন, উপহার দিয়ে ধর্মের কথা বলে ভোট চাওয়ার যৌক্তিকতা থাকতে পারে না। ওনারা উপহার দিচ্ছেন, ওনারা ওয়াজ করছেন, ওনারা কথা বলছেন, আল্লাহ তাআলা খুশি হবে যদি অমুককে ভোট দেওয়া হয়। তো এইভাবে দাঁড়িপাল্লাকে ভোট দিলে এই ধরনের কথাবার্তা যারা ধর্মকে ব্যবহার করে তাদের কথা
আমরা তো মনে করি না এটা কোনো যৌক্তিকতা আছে। দুপুরে শেরে বাংলা নগরে জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপের আয়োজক নাগরিক প্ল্যাটফর্ম এতে যোগ দিয়ে রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, জন আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে আগামীর বাংলাদেশে রাজনৈতিক দলের ভবিষ্যৎ থাকবে না। রাজনীতিবিদদের উপর আস্থা সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের। অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য কি ইস্যু হিয়ার। বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনটা আসছে, দিস ইজ রিফ্লেক্টিং। এটাকে যারা ধারণ করতে পারবে না, এই পরিবর্তনটাকে, আই ডোন্ট থিংক দে হ্যাভ এ পলিটিক্যাল ফিউচার ইন বাংলাদেশ। এদিকে দুপুরে কক্সবাজারের চকরিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। দেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে নির্ধারণ করবে নির্বাচন। আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই যে এই সংসদে কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে আগামী নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান সালাউদ্দিন আহমদ। আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী ভিত্তি পাবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ইসির অনুরোধে তারেক রহমান সফর বাতিল করলেও অন্য দলের নেতারা আচরণবিধি মানছেন না বলে অভিযোগ করেছে বিএনপি। ইচ্ছে করেই পোস্টাল ব্যালটে কিছু দলের প্রতীক সামনে রাখার অভিযোগ করে দ্রুত এটি পরিবর্তনের দাবি জানিয়েছেন দলটির নেতারা। মঙ্গলবার বিকেলে সিইসির সঙ্গে বৈঠকের পর নেতারা অভিযোগ করেন, একটি দল ভোটারদের আইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভুয়া ভোটের চক্রান্ত করছে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মঙ্গলবার বিকেলে বৈঠক করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান, নির্বাচনকালীন সময়ে নানা অসঙ্গতি নিয়ে আলোচনা হয়েছে। তুলে ধরা হয়েছে অন্য দলের শীর্ষ নেতাদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নির্বাচনী প্রচারণা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন, তাদের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন, তাদের পক্ষে ভোট চাচ্ছেন, এই কাজগুলি করছেন, কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণের খবর আমাদের কাছে নাই। ইচ্ছে করেই পোস্টাল ব্যালটে কিছু দলের প্রতীক সামনে রাখার অভিযোগ করে বিএনপি বলছে, এটি দ্রুত পরিবর্তন করতে হবে। কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে, কিন্তু আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। একটি দল ভোটারদের আইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভুয়া ভোটের চক্রান্ত করছে বলেও ইসিকে জানিয়েছে বিএনপি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দলীয় প্রতীকে ভোট না দিলেও গণভোটে দলমত নির্বিশেষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। জুলাই সনদে হ্যাঁ ভোট পাশ না হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে জাতীয় পার্টি সহ 14 দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। জাতীয় নির্বাচন ঘিরে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এবার একসঙ্গে হবে গণভোট। রাষ্ট্র সংস্কারে হ্যাঁ ভোটকে জয়ী করতে এবার প্রচারণায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার বিকেলে বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে ভোটের ক্যারাভ্যান উদ্বোধন শেষে দলের মুখপাত্র জানান, হ্যাঁ ভোটে জনগণকে আগ্রহী করতে কাজ করবে এনসিপি। মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁ ভোট দিতে কেন্দ্রে আসে নির্বাচনের দিন। আর গণভোটে না জয়ী হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি বিশেষ দল ইনিয়ে বিনিয়ে নায়ের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে বলে অভিযোগ তার। আমরা দেখতে পাচ্ছি কোন বিশেষ রাজনৈতিক দল তারা নায়ের পক্ষে কথা বলা শুরু করছে। যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ এর পক্ষে আপনারা ভোট দিবেন। যদি না জয়যুক্ত হয়, গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। এদিকে জাতীয় পার্টি সহ 14 দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও থেকে মার্চ টু ইলেকশন কমিশন কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য। ইসলামিক ফাউন্ডেশনের ভবনের সামনে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়লে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সংগঠনটি। পরে 5 সদস্যের প্রতিনিধি দল ইসিতে স্মারকলিপি জমা দেয়। জাতীয় পার্টি
14 দল লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট প্রত্যেকের মনোনয়ন স্থগিত ঘোষণা করতে হবে। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, অশুভ চিন্তা থেকে মনোনয়ন বাতিলের দাবি জানানো হচ্ছে। জাতীয় পার্টি কোনো ব্যান্ড দল না, নিবন্ধিত দল হিসাবে জাতীয় পার্টির পূর্ণাঙ্গ অধিকার আছে ভোটে অংশগ্রহণের। এদিকে চতুর্থ দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন 53 জন, বাদ পড়েছেন 17 জন। এ নিয়ে 4 দিনে মনোনয়ন ফিরে পেলেন 204 জন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। 11 দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আজ। দুপুরে যৌথ বৈঠকে বসবেন 11 দলের শীর্ষ নেতারা। এরপর আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এর আগে ঐক্য পৌঁছাতে না পারায় আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দিতে পারেনি 11 দলীয় জোট। সোমবার জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধান জানতে চান 11 দলীয় জোটের নির্বাচনী সমঝোতার অগ্রগতি সম্পর্কে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ডাক্তার শফিকুর রহমান বলেন, মঙ্গলবারের মধ্যে দৃশ্যমান হবে সমঝোতার সর্বশেষ চিত্র। তারা জানতে চেয়েছেন আমাদের এই সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা, না হলে কখন হবে। আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শেপ পাবে। কিন্তু শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামের মধ্যে কিছু টানাপোড়েনের কারণে পিছিয়ে গেছে সমঝোতা চূড়ান্ত হবার দিনক্ষণ। ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব জামায়াতকে ইঙ্গিত করে দাবি করেন, জোটের মধ্যে কারো কারো একক সিদ্ধান্ত নেয়ার প্রবণতা তাদের দূরত্ব বাড়াচ্ছে। তবে আসন সমঝোতার দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, শেষ মুহূর্তে একাধিক দল যুক্ত হওয়ায় সমন্বিত প্রার্থী তালিকা চূড়ান্তে কিছুটা দেরি হলেও জোটের অভ্যন্তরে নেই কোনো টানাপোড়েন। সীমিত আসনের মধ্যে যেহেতু দল সংখ্যা বেড়েছে, সেখানে অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে আমাদের বারবার কাজ করতে হয়েছে, সেখানে একটু বিলম্ব হচ্ছে। যদি আমাদের অ্যালায়েন্সের মধ্য থেকে কেউ একা সিদ্ধান্ত নেয়, তাহলে অন্যর মধ্যে সন্দেহ সংশয় হওয়াটা স্বাভাবিক। এদিকে ইসলামী আন্দোলনের নেতারা জানান, সমঝোতায় তাদের নির্দিষ্ট আসন চাহিদা না থাকলেও সম্মানজনক আসন সংখ্যা প্রত্যাশা তাদের। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই সমন্বিতভাবে ঘোষিত হবে আসনভিত্তিক একক প্রার্থী তালিকা। আমাদের যারা নির্বাচনী ফোরাম আছে, অবজারভেশন করছে, জরিপ করছে, তাতে অনেকে মনে করে 120 হলে আমাদের সম্মান হয়, কেউ বলে 130, কেউ বলে 100। এরকম যেটা হয়েছে এটা অসন্তোষ বা দূরত্ব নয়, এটা হলো আমাদের একটু চাওয়া বেশি ছিল, একটু কম পেয়েছি, আর একটু আশা করি। এখন যেহেতু নতুন করে আলোচনা হচ্ছে, এটা কেটে যাবে আসা। একটি বিশ্বস্ত সূত্র বলছে, 180 থেকে 190টি আসন রেখে বাকিগুলো অন্য দলের প্রার্থীদের ছেড়ে দিতে চায় জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় গণভবনে বৈঠক করা 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের সময় গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দ্রুতই তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে প্রসিকিউশন। 2024 সালের অভ্যুত্থানের সময় 22 জুলাই গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষ পর্যায়ের 25 ব্যবসায়ী। এসব শীর্ষ ব্যবসায়ীদের বিরুদ্ধে গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলন করে প্রতিনিধি দলটি। আমাদের কাছে এই ছবিটি আছে, এই ছবির ভিতর থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি। আজকের মাঝে যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয়। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, হামিম গ্রুপের একে আজাদ, মেঘনা গ্রুপের মুস্তফা কামাল, বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহান সহ অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন। 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। ব্যবসায়ীরা এখনও আওয়ামী লীগকে অর্থের যোগান দিচ্ছে মন্তব্য করে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারধরে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। ঘটনা তদন্তে সেনাপ্রধানের হস্তক্ষেপ ও ন্যায় বিচারের আশ্বাস জানিয়েছেন দলটির মহাসচিব। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর জানিয়েছে, কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সেনা আইনে নেওয়া হবে ব্যবস্থা।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে বিক্ষোভ নেতাকর্মীদের। মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে ভিড় করেন নিহত শামসুজ্জামান ডাবলুর স্বজন ও বিএনপি নেতাকর্মীরা। গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেন তারা। এ সময় বন্ধ রাখা হয় হাসপাতালের প্রধান গেট। ডাবলুর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে বিচার দাবি করেন তারা। এই ঘরের ভেতর নিয়ে হয়তো মারা ধরা কিছু জিজ্ঞাসাবাদ করেছে। আকুতি মিনতি করার পরেও তাকে ছাড়েনি। আসলে তার কাছে কিছু নেই, সে কিভাবে বের করবে? অমানবিক, এটা আমরা মেনে নিতে পারছি না। অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে নির্যাতনে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব। তদন্তে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের প্রত্যাশা করেন মির্জা ফখরুল। নিহতের পরিবারের প্রতি গভীর সহমর্মিতাও প্রকাশ করেন। এদিকে এক বিবৃতিতে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর জানায়, অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইনে নেওয়া হবে ব্যবস্থা। অস্ত্র থাকার অভিযোগে সোমবার রাতে নিজের ফার্মেসি থেকে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করে সেনাবাহিনী। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মিয়ানমারের অভ্যন্তরে কৌশলগত গুরুত্বপূর্ণ তোতারদিয়া দ্বীপের দখল নিতে আরাকান আর্মি এবং রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপগুলো সংঘাতে জড়িয়ে পড়ায় চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে সীমান্তবর্তী হাজার হাজার বাংলাদেশি নাগরিক। বিশেষ করে বাংলাদেশে ইয়াবা পাচারের পাশাপাশি চোরাচালান নির্বিঘ্ন করতে এই তোতারদিয়া দ্বীপের দখল রাখার কোনো বিকল্প নেই। কথিত রোহিঙ্গা নেতা নবী হোসেন ও তার অনুসারীরা দ্বীপ দখলের লড়াইয়ে সম্পৃক্ত হওয়ার পরেই মিয়ানমার থেকে গুলি ছোড়া বাংলাদেশে এসে পড়া সংখ্যা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টেকনাফের লম্বারবিল সীমান্ত এলাকায় মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করেন অনেক মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন নাপ নদী ও সীমান্তবর্তী এলাকায় যেতে হয় তাদের। আর এই মাছ শিকার করতে গিয়েই মিয়ানমারের অভ্যন্তরে চলমান সশস্ত্র সংঘাতের ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেছেন স্থানীয় জেলেরা। আরো 250 মানুষ এখানে আছে, ওদের কাছে অস্ত্র সব হাতিয়ার সব ওইখানে জঙ্গলে জঙ্গলে সব রেখে আছে ওরা। মিয়ানমারের তুতারদিয়া দ্বীপ দখলকে কেন্দ্র করে বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি এখন সশস্ত্র সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, তুতারদিয়া দ্বীপের নিয়ন্ত্রণ থাকলেই সীমান্তের ইয়াবা ব্যবসা ও চোরাচালান কার্যক্রম সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এই কারণেই দ্বীপটিকে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একাধিক সশস্ত্র গোষ্ঠী। যারা বিজিবি আছে বা অন্যান্য বাহিনী আছে, তাদের সকল বাহিনী দিয়ে যদি বর্তমান পরিস্থিতিতে যদি আমরা যদি একটা শক্ত যদি যে আইন শৃঙ্খলা বলয় সৃষ্টি করি, তাদেরকে অনেকাংশে রোধ করা যাবে। দ্বীপ দখলের এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলি এসে পড়ছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। ফলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। যে কোনো সময় প্রাণহানির আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ব্যবসার কারণে উদারতে এখানে ব্যবসায়ী লালন করতেছে। অন্য মানুষ দেখেন আর দেশের মানুষ দেখে হিসাবে এটা গুড়ুম করি না পারে। যে ওখানে গুলি করতেছে, এখানে গুলি আসতেছে, মানুষ মারা যাচ্ছে, এদিকে মিয়ানমারের চলমান সংঘাতের প্রেক্ষাপটে গত রোববার টেকনাফের হোয়াইকং ইউনিয়নের লম্বারবিল সীমান্ত এলাকা থেকে 57 জন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে রয়েছে নবী হোসেন গ্রুপের 29 জন, আরসার 4 জন এবং RIM এর 21 জন সদস্য। সীমান্তের ওপারে সংঘাত থামার অপেক্ষায় এপারের হাজারো পরিবার। তারা চান নিরাপদ জীবন আর স্বাভাবিক জীবিকার নিশ্চয়তা। টেকনাফের নাপ নদীর জলসীমা থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজার সীমান্তে গুলির ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উকিয়াও সোমেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয় ডেকে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ। জানানো হয়, কোনো উস্কানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে, সেজন্য মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক না কেন, তার প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে, সেই বিষয়টি নিশ্চিত করারও দাবি জানায় ঢাকা। জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় মিয়ানমার।
মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বিপজ্জনক স্থল মাইন বসিয়েছে বলে অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত 300 মাইন স্থাপনের তথ্য জানাচ্ছেন স্থানীয়রা। আর এই মাইন বিস্ফোরণে বাংলাদেশি বাসিন্দাদের যেমন অঙ্গহানি হচ্ছে, তেমনি প্রায়ই মারা যাচ্ছে গরু ছাগলও, যার ফলে বোমা, গুলি, মাইন ও সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশে সীমান্তবাসীর উদ্বেগ বাড়িয়েছে কয়েক গুণ। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সীমান্তের লম্বাবিল সংলগ্ন নাপ নদীতে জীবিকার একমাত্র অবলম্বন নৌকাটি আছে কিনা দেখতে গিয়ে আরাকান আর্মির পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন সীমান্তের বাসিন্দা মোহাম্মদ হানিফ। বিস্ফোরণে তিনি একটি পা হারিয়েছেন এবং বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় হানিফের পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। হতদরিদ্র পরিবারটি এখন দিশেহারা। তার মা ও স্বজনদের প্রশ্ন, এই ঘটনার দায় কে নেবে আর তাদের ন্যায় বিচারই বা কে নিশ্চিত করবে? রোহিঙ্গারা গুলি করতেছে, ওখানে যে মাইন বয় বোমা মাইন বয় যাবে আমরা তো জানি না। প্রায় 2 কিলোমিটার ভিতরে এসে মাইন ফুটে রেখে এরা চলে যাচ্ছে, ওদের কিভাবে এত সাহস? এর আগে মিয়ানমারের ছোড়া গুলিতে শিশু আফনান গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং মাইন বিস্ফোরণে হানিফের অঙ্গহানির ঘটনায় সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। যাদের আয়ের প্রধান উৎস নদীতে মাছ ধরা, তারা জীবন ঝুঁকিতে ফেলে আর নদীতে নামছেন না। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বিপজ্জনক স্থল মাইন বসিয়েছে। এখন পর্যন্ত প্রায় 300টি মাইন স্থাপনের তথ্য জানাচ্ছেন তারা। একই সঙ্গে মাঝে মধ্যে গোলাগুলি ও মর্টার নিক্ষেপ করা হচ্ছে, যার অনেকগুলো এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। নাস্তালয়ের দোকান থেকে আসে, ওইখান থেকে গুলি পড়ছে। সাধারণ দিক দেখে এখানে খালে মুখ পর্যন্ত 300 মাইন হতে রাখছে। আর ওরা ওদেরকে ডিস্টার্ব করতেছে, ওরা এখানে গুলি চালাচ্ছে। এখন আর তো ডর দেয়, তারা গুলি করিব, মাইন বুয়াইয়ে আর যদি এটা চলি ফিরে খাইনে ফেললে আর খাইম কি। এর আগে মিয়ানমারের জান্তা বাহিনী সীমান্তে মাইন স্থাপন করলেও এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিও একই পথ অনুসরণ করছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করে সীমান্তকে পরিণত করা হচ্ছে মৃত্যু ফাঁদে। এই পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করছেন সীমান্তবাসী। এখানে তো আমরা এমন বই সরকার যদি আমাদেরকে কোনো জিনিস নিয়ে যেতেছে আমরা চলে যাব, এমন বইয়ের মধ্যে আমরা আছি। আমাদেরকে অবশ্যই বাংলাদেশ সরকার থেকে আমাদের জীবন মালের নিরাপত্তা দিতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্ত জুড়ে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের সবজির ঝুড়ি আর প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত জনপদ নরসিংদী। রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলার সবজির চাহিদার প্রায় 40% আর দেশীয় কাপড়ের চাহিদার সিংহভাগ পূরণ করে এ জেলা। কিন্তু জাতীয় অর্থনীতিতে এত বড় অবদান সত্ত্বেও হিমাগার সংকট, টেক্সটাইল শিল্পে অস্থিরতা আর উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবার অপ্রাপ্তি জেলাবাসীকে প্রতিনিয়ত ভোগাচ্ছে। দীর্ঘ 2500 বছরের প্রাচীন ইতিহাস আর বর্তমানের নানামুখী সংকটে আবর্তে কেমন আছে নরসিংদী? আসন্ন ভোটের হাটে কি চান এই জনপদের বাসিন্দারা? মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে সেই গল্প তুলে নেছেন আশিকুর রহমান পিয়াল। 26 লাখ মানুষের বসবাসের জনপদ নরসিংদী। এখানকার জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ, প্রায় 30% মানুষের পেশা কৃষিকাজ। এই অঞ্চলকে দেশের সবজির ঝুড়ি বলা হয়। জেলার শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলায় চোখ মেললেই দেখা যায় সবুজের সমারোহ। উর্বর মাটি আর কৃষকের পরিশ্রমে নরসিংদী আজ সবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এ জেলায় উৎপাদিত হয় বেগুন, ফুলকপি, শিম, বাঁধাকপি, পেঁপে সহ বিভিন্ন ধরনের সবজি। এখানকার উৎপাদিত শাকসবজির প্রায় 40% সরবরাহ করা হয় রাজধানী ঢাকা সহ আশপাশের কয়েক জেলায়। রপ্তানি করা হয় বিদেশেও। কখনো উচ্চ ফলন হলেও বাধা হয়ে দাঁড়ায় মধ্যস্বত্বভোগী বা জেলায় কোনো হিমাগার না থাকার সমস্যা। কাঁচামাল রাখার জন্য হিমাগার
দরকার ছিল ওইটা আমাদের নরসিংদীতে নাই। কৃষি যে পণ্যগুলো আছে ওইগুলো ভালো ট্রান্সপোর্টেশন বা বাজার যাতে স্থিতিশীল একটা বাজার থাকে। কৃষককে যেন আমরা মূল্যায়ন পাই এমন একটা লোক আমরা চাই। এদিকে প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত জেলার শেখেরচর বাবুরহাট শত বছরের ঐতিহ্যবাহী এই হাটটি দেশের অভ্যন্তরীণ কাপড়ের চাহিদার প্রায় ৭০% পূরণ করে। এই বিশাল সাম্রাজ্যের সপ্তাহে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়। বাবুরহাটের কাপড়ের যোগান দেয় জেলার ১২,০০০ পাওয়ারলুম টেক্সটাইল ও বস্ত্র শিল্প কারখানা। এছাড়া জেলার ২টি বিসিক শিল্পনগরী গড়ে উঠলেও সেখানে রয়েছে নানান সংকট। সবশেষ ২০২৩ সালে সম্প্রসারিত নতুন বিসিকে প্লট বরাদ্দের রাজনৈতিক প্রভাব আর অব্যবস্থাপনার কারণে নরসিংদীর বিসিকের সম্ভাবনা এখন হুমকির মুখে। অভিযোগ আছে বিসিকের প্লট বরাদ্দ থেকে শুরু করে দৈনন্দিন কার্যক্রমেও চলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলদারিত্ব। প্রকৃত উদ্যোক্তারা তাই কোণঠাসা হয়ে পড়ছেন। এর সঙ্গে যোগ হয়েছে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট। নির্বাচন পরবর্তীতে যে উন্নয়ন মহাপরিকল্পনা, সেই উন্নয়ন মহাপরিকল্পনায় সকল মানুষকে সংযুক্ত করা, এটাই হবে সবচেয়ে বড় কাজ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অভাবনীয় সাফল্যের রেকর্ড থাকলেও জেলা শহরে পা রাখলে আজও খুঁজে পাওয়া যাবে না কোনো পূর্ণাঙ্গ পাবলিক কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়, নেই কোনো মেডিকেল কলেজও। এই মুহূর্তে যদি শিক্ষাকে নরসিংদীর যে শিক্ষানগরী এটাকে পরিপূর্ণ করতে হয়, তাহলে পরে এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা অত্যন্ত জরুরি। শিক্ষার এই অপূর্ণতার চেয়েও করুণ দশা স্বাস্থ্য খাতের। প্রায় ২৬ লাখ মানুষের এই জনপদে কোনো সরকারি মেডিকেল কলেজ না থাকায় জেলা সদর ও মাত্র ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভরসা। অন্যদিকে এ জেলায় ২৫০০ বছরের প্রাচীন মহাজনপদ, রাজধানী ও একটি দুর্গ নগর নিয়ে ওয়ারি বটেশ্বর, সেই সঙ্গে প্রথম কোরআন শরীফ বাংলা অনুবাদ করা গিরিশচন্দ্র সেনের বাড়িসহ নানা প্রাচীন নিদর্শন আর প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান থাকার পরও পর্যটন কেন্দ্র গড়ে না ওঠায় আক্ষেপ জানান বিশিষ্টজনেরা। নতুন সরকার যারা গঠন করবে তাদের প্রতি আমাদের একটা বিশেষ আহ্বান থাকবে, পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগটা তারা গ্রহণ করবে এবং সেটা বেসরকারি উদ্যোক্তা যারা আছে তাদেরকেও তারা সহায়তা করতে পারে। জেলায় আগামী দিনে কৃষি, শিল্প, শিক্ষা ও চিকিৎসা খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে এমনটাই প্রত্যাশা এ জেলার প্রায় ১৯.৫ লাখ ভোটার সহ সবারই। সময় সংবাদ, নরসিংদী। দক্ষিণের জনপদের জেলা ঝালকাঠিতে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ। চায়ের দোকানে গরম কাপে চুমুক দিতে দিতে সাধারণ মানুষের আড্ডা জমে উঠেছে নির্বাচন নিয়ে খোশ গল্পে। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত ঝালকাঠিবাসী এবার চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। জনগণের প্রত্যাশা সে খবর জানাচ্ছেন রিপোর্টার পলাশ রায়। পৌষের এই শীতে চায়ের দোকানগুলোতে আড্ডা জমেছে বেশ। তবে এই আড্ডার প্রধান আলোচ্য বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের কাছে প্রত্যাশার অন্ত নেই সাধারণ মানুষের। আর সেই প্রত্যাশার খবর জানবো চায়ের দোকানের এই আড্ডায়। কোন উন্নয়ন, বৃষ্টি হলে জলবদ্ধতা হয়ে যায়, এই এলাকার উন্নয়ন চাই। দেশে উন্নয়ন করুক, একটা ভালো প্রার্থী, সন্ত্রাস মুক্ত, এই আমরা চাই। কোনো জায়গা যেন চাঁদাবাজ না হয় এবং উন্নয়নটা যেন গতিশীল থাকে। অসুস্থ রোগী নিয়ে রাস্তা দিয়ে যাইতে পারতেছে না, খুব দুর্ভোগ। আমরা চাই ঝালকাঠিটা উন্নয়ন হোক। শুধু রাস্তাঘাট কালবাড়ি উন্নতি না, উন্নতি বলে মানুষের নৈতিক আদর্শ, চরিত্র, দেশপ্রেম, নৈতিকতা সবকিছুই বোঝায়। জনগণ উপকৃত হয় এই প্রার্থী আমাদের দরকার। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সাকসু নির্বাচন স্থগিতের দায় মন্ত্রণালয়ের উপর চাপিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, নির্বাচন স্থগিত হওয়ার চিঠি আরও আগেই গোপন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। ২৮ বছর পর ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ছাত্রদের উৎসব মুখর পরিবেশ এখন উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নিয়েছে বলে দাবি করেছেন শাবিপ্রবির শিক্ষকরা। এদিকে জাতীয় নির্বাচনের আগে সব ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
নিরীহ নিরাপরাধ মানুষের নামে মিথ্যা মামলা না দেওয়ার আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদ। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আমি পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলেছি যে চাঁপাইনবাবগঞ্জে এখানে আওয়ামী লীগ যারা করতো, যারা দুষ্কৃতিকারী যাদের নামে মামলা রয়েছে, তাদের ছাড়া নিরীহ নিরপরাধ কোনো মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না। যদি মিথ্যা মামলা দেওয়াই লাগে তাহলে আওয়ামী লীগ আর আমাদের বিএনপির মধ্যে বর্তমান সময়ের মধ্যে পার্থক্যটা কি? অন্যায় করিনি, আমি ঘটনার সাথে জড়িতই নই, কিন্তু অতীতের মতো আবার মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করো। নির্বাচন হয়ে যাওয়ার পর কিন্তু জবাবদিহিতায় আসতে হবে, দায়বদ্ধতায় আসতে হবে। এই ধরনের পুলিশ অফিসাররাকে চাকরিতে থাকতে দেব না। আমি হারুন বলে যাচ্ছি আপনাদের সামনে। জন্ম নিবন্ধন একটি মৌলিক নাগরিক অধিকার, কিন্তু সেই অধিকার আদায় করতে গিয়ে যেন ভোগান্তির শেষ নেই। ডিজিটাল করা হলেও মাঠ পর্যায়ে জন্ম নিবন্ধন সেবা এখনও এক প্রকার হয়রানির নাম। কোথাও দালাল, কোথাও অপ্রয়োজনীয় কাগজের ফাঁদ, আবার কোথাও অতিরিক্ত টাকা না দিলে আটকে যায় ফাইল। নুরুল ইসলাম নয়নের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। 200-300 কোটি টাকা হইতো তাহলে চিন্তা ভাবনা করতাম ফ্লাই দেওয়ার। অতিরিক্ত টাকা দিলে একটু তাড়াতাড়ি হচ্ছে। সিস্টেমেই গোলমাল। উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 3 জন্ম নিবন্ধন সেবার তথ্য জানতে চাইতেই অফিস সহকারী জামাল নিয়ে যান নাস্তার রুমে। 3 দিনে জন্ম নিবন্ধন করিয়ে দেওয়ার আশ্বাসে মুঠোফোনে পরিচয় করিয়ে দেন মিথুন নামের এক ব্যক্তির সঙ্গে। এবার সরাসরি কথা হয় মিথুনের সঙ্গে। জন্মস্থান ও স্থায়ী ঠিকানা ছাড়াই ঢাকা থেকে করা যাবে জন্ম নিবন্ধন। বিনিময়ে দিতে হবে 2,500 টাকা। মানে আপনি তো অফিসেরই, মানে সেক্ষেত্রে তো আর সমস্যা নাই। 200-300 কোটি টাকা হইতো তাহলে চিন্তা ভাবনা করতাম ফ্লাই দেওয়ার। আছে 2000 টাকা, এনে লারা সারা দেওয়া 3-4 হাতে লারা সারা দেওয়া থাকে 200-300 টাকা। এটার লেগে কি দরকার সম্পর্ক নষ্ট করার? এর চাইতে ভালো সোনার ডিম পাড়া আসলে সম্পর্ক ভালো রাখি, কয়েকদিন পর ডিম খাবো। মিথুন সিটি কর্পোরেশনের লোক দাবি করলেও অনুসন্ধানে জানা যায় সে আসলে দালাল। কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্তদের যোগসাজশে অবৈধ উপায়ে করে দেয় জন্ম নিবন্ধন। এমন চিত্র শুধু অঞ্চল 3ই নয়, রাজধানীর 2 সিটি কর্পোরেশন সহ সারা দেশেই পাওয়া যায় নাগরিকদের এমন অভিযোগ। সার্ভার নাকি থাকে না, আবার অনেকে শুনি যে এখানে এই কন্ট্যাক্টে করে ফেলে। একটার পর একটা 2-3টা চাচ্ছে, তারপর দেওয়ার পরেও 1 দিন 2 দিন 5 দিন ঘুরাচ্ছে। তদারকে থাকা উচিত যে আসলে এটা অনেক সহজভাবে হচ্ছে কিনা, বাসিন্দা তারা কি আসলে হ্যারাসমেন্ট হচ্ছে কিনা। একদম সিস্টেমেই গোলমাল, খালি ওই 2-4টা অভিযান করলে কিচ্ছু হবে না। মুন্সিগঞ্জ, গাইবান্ধা সহ দেশের নানা প্রান্তেও জন্ম নিবন্ধন করতে ভোগান্তির কথা জানান সেবাগ্রহীতারা। সামান্য ভুল সেটা ওনারা নিজেরাই করছে। নানান ভোগান্তির পরে মানে নামের বানান ঠিক করানো হয়। ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে অভিভাবকত্ব প্রমাণ করে তারপর আনতে হচ্ছে জন্ম নিবন্ধন সনদ। সরকার এই সেবাকে ডিজিটাল করেছে হয়রানি বন্ধ করতে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। অনলাইন আবেদন প্রক্রিয়া যেমন জটিল, তেমনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও সিটি কর্পোরেশনের অফিসে এসে শুরু হয় নতুন বিড়ম্বনা। ফাইল জমা দিতে এসে চাওয়া হয় অপ্রয়োজনীয় ও নিয়ম বহির্ভূত কাগজপত্র। দিতে না পারলেই ঘুরতে হয় মাসের পর মাস। শরণাপন্ন হতে হয় দালালদের। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধনে যদি এই ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি, মাঝখানে আমরা কিছু পেয়েছি, আমরা কিন্তু কয়েকজনের চাকরিকে শোকজ করে তাদেরকে কিন্তু তারা কিন্তু এখন দফতরে নাই। ঘরে বসে আমরা এটা সলভ করতে পারি। যত বেশি কম হিউম্যান ইন্টারাকশন হবে তত ঝামেলা কম, সেটা আমরা চেষ্টা করব। জন্ম নিবন্ধন না থাকলে বাধাগ্রস্ত হয় শিক্ষা, চিকিৎসা, পাসপোর্ট সহ প্রায় সব নাগরিক সেবা। কখনো প্রয়োজনীয়, আবার কখনো ভুয়া কাগজপত্র হচ্ছে জন্ম নিবন্ধন। সিটি কর্পোরেশন ও দালালদের যোগসাজশে উভয় ক্ষেত্রে লাগছে অতিরিক্ত টাকা। এতে একদিকে যেমন তৈরি হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি, অন্যদিকে তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করা না গেলে তা আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নৈরাজ্যের শিকার হয়ে আবারও শরীয়তপুরে প্রাণ গেল একজনের। এবার মারা গেলেন এক বৃদ্ধ। অভিযোগ উঠেছে মাঝপথে 2 দফা আটকে দেওয়া হয় অ্যাম্বুলেন্স। এতে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় রোগীর। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। থামছেই না অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্য। হাসপাতালে নেয়ার পথে দুর্বৃত্তরা আটকে দেয় অ্যাম্বুলেন্স, মারা যান রোগী।
অভিযোগ আছে অপেক্ষাকৃত কম ভাড়ায় রোগী নিয়ে রওনা হলে অন্য অ্যাম্বুলেন্সের মালিকরা অনেক সময় মাঝপথে আটকে দেয় অ্যাম্বুলেন্স। মঙ্গলবার গুরুতর অবস্থায় বৃদ্ধ জামশেদ আলীকে নিয়ে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। অভিযোগ উঠেছে সুমন ও মানিক সহ 7 থেকে 8 জন মাঝপথে 2 দফা আটকে রাখে অ্যাম্বুলেন্স। এতে হাসপাতালে নেওয়ার আগেই পথেই মৃত্যু হয় ডামুড্যা উপজেলার বাসিন্দা জামশেদ আলীর। আমার গাড়ি তারা সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার পর আমি গাড়িটা বামে চাপাইছি, বামে চাপানোর পরে 3-4 জন আমার ডান পাশ দিয়ে আইসা আমার গাড়ির চাবি নিয়ে গেছে। চাবি নিয়ে তারা মনে করে যে আমার সাথে খুব ধস্তাধস্তি করছে। তারা আমার গাড়ি নিয়ে রুগী নিয়ে যাইতে দিবে না ঢাকা। কোটাপাড়া ব্রিজ নাকি হেঁটে যায় গাড়ি ধরছে, ধরিয়া অনেকক্ষণ ইয়া করছে, পাবো ধরিয়া কোনো রকম গেছে, সুইচটা লোকজন জড়ো হয়ে গেছে। তারপরে এই জামতলি নাকি হেঁটে লাডি মাডি লয়ে ধরছে। যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনত-ভাবে সেই বিচারই আমরা করে দিতে হবে, সোজা কথা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতানুগতিক আশ্বাস পুলিশের। ভাড়া কম পাইছে সে আরেকটাই গেছে, ওরা আবার কইছে আমাদেরটা উড়ে ওদের নাও কেন, সেহেতু তাদের মধ্যে সমস্যা বাড়ছে। তো সে 75 বছর রোগী নিয়ে যাইতেছিল, রাস্তায় যে মনে হয় জাজিরা বা পদ্মার কাছাকাছি যে মারা গেছে। এর আগে গত বছরের 15 আগস্ট অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্যের শিকার হয়ে এক নবজাতকের মৃত্যু হয়। সময় সংবাদ, শরীয়তপুর। 59 বছর পর 2024 সালে পরীক্ষামূলকভাবে চালু হলেও বছর না ঘুরতেই কার্যত স্থবির হয়ে পড়ে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌবন্দর। একাধিকবার চালুর আশ্বাস মিললেও এখনও পুরোপুরি শুরু হয়নি বাণিজ্যিক কার্যক্রম। ভারতের মুর্শিদাবাদের ময়াঘাট হয়ে স্বল্প খরচে পণ্য আমদানি ও পরিবহনের সম্ভাবনা থাকায় দ্রুত বন্দর চালুর দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। তাদের আশা, বন্দরটি চালু হলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কমবে বেকারত্ব। আলতাফ হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ছাড়াই 2024 সালের 12 ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌবন্দর। পরীক্ষামূলকভাবে ভারতের মুর্শিদাবাদের ময়া রুট হয়ে কয়েক মাস পণ্য আমদানি হলেও অবকাঠামোগত ঘাটতির কারণে অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায় কার্যক্রম। এরপর থেকে সম্ভাবনাময় এই নৌবন্দরটি পড়ে আছে। গত বছর নৌপরিবহন উপদেষ্টার পরিদর্শনের পর বন্দরটি চালুর উদ্যোগ নেওয়া হলেও সংযোগ সড়কসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ এগোচ্ছে ধীর গতিতে। আশা রাখি পোর্ট চালু হওয়ার পরে এলাকার অর্থনৈতিক অনেক উন্নত হবে। এই নৌবন্দরটা যদি হয় কর্মসংস্থান ব্যাপক হারে বাড়বে, এখানেও কিন্তু একটা পর্যটন গড়ে উঠতে পারে। আমাদেরকে এখন ঘুরে আসতে হয় চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ হয়ে ইম্পোর্ট হয়ে। আমরা যদি এখান থেকে আসি তো আমাদের 1-1.5 ঘন্টাতে আমাদের এখানে চলে আসবে সুলতানগঞ্জ পোর্টে। ব্যবসায়ীদের দাবি, সুলতানগঞ্জ থেকে ভারতের মুর্শিদাবাদের ময়াঘাট হয়ে পণ্য আমদানি ও পরিবহন খরচ অন্তত 30% কমবে। এতে রাজশাহীর ব্যবসা বাণিজ্যে নতুন গতি আসার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। জোর দাবি যেটা সরকার এটার উপরে গুরুত্ব দিয়ে আমাদেরকে বন্দরটা সচল করে দিক, এবং এই বন্দর আমাদের জন্য যা লাভজনক সেটা সবাই আসলে অবগত আছে। সুলতানগঞ্জ থেকে ভারতের মুর্শিদাবাদের ময়া বন্দরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। তবে নৌপথে বর্তমানে পর্যাপ্ত পানি থাকলেও বড় পরিসরে পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য ক্যাপিটাল ড্রেজিং প্রয়োজন বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। আমাদের নদীর যে ফ্লাড প্লেন, যেটা শুধু বর্ষাকালে ডুবে থাকে, হয়তো দেখা যাবে যে শীতকালে কিংবা শুকনো মৌসুমে সেটা আমরা অন্য কোনো বাণিজ্যিক কিংবা উৎপাদনমুখী কোনো একটা প্রবাহকে বাধা সৃষ্টি না করে কাজে লাগাতে পারি। এই জন্যই কিন্তু আমাদের দেশে ক্যাপিটাল ড্রেজিংয়ের বিষয়টা অনেক আগ থেকে আলোচিত হয়ে আসতেছে। বিআইডব্লিউটিও কর্তৃপক্ষ জানায়, পানির নাব্যতা অনুযায়ী বর্তমানে সুলতানগঞ্জ ময়া নৌপথে নৌযান চলাচলে কোনো প্রতিবন্ধকতা নেই। জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন মিললে শিগগিরই বন্দর চালুর আশাবাদ তাদের। তবে অন্যান্য চ্যানেলে নৌযান চলাচলের জন্য লাগবে ক্যাপিটাল ড্রেজিং। 80-90% কাজ অগ্রগতি হয়েছে। আশা করা যায় আমরা 20 জানুয়ারির মধ্যে এই কাজগুলো সম্পন্ন করতে পারবো। হাইড্রোগ্রাফিক জরিপ করি, সেখানে যে পানির নাব্যতা পাওয়া যায় সর্বনিম্ন 10 ফিট, যেটা নৌ চলাচলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলেই আমরা মনে করছি। জানা যায় 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের আগে সুলতানগঞ্জ ময়া ও গোদাগাড়ী লালগোলা নৌঘাটের মধ্যে বাণিজ্য চালু ছিল। যুদ্ধের পর রুটটি বন্ধ হয়ে যায়। পরে রাজশাহী ধুলিয়ান 78 কিলোমিটার নৌপথ অনুমোদন পেলেও পদ্মার নাব্য সংকটের কারণে তা কার্যকর হয়নি। ফলে সংক্ষিপ্ত করে সুলতানগঞ্জ ময়া রুট চালু হয়।
বন্দর চালু করতে দরকার সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ আর সংযোগ সড়কসহ প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত সম্পন্ন করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ গেট সংলগ্ন রেল লাইনের পাশে গড়ে উঠেছে স্থায়ী অস্থায়ী স্থাপনা। দুপাশে গড়ে উঠেছে অন্তত 15টি স্থায়ী ও অস্থায়ী খাবারের দোকান। নতুন করে আরও স্থায়ী দোকান নির্মাণের কাজ চলমান রয়েছে। এতে সৃষ্টি হয়েছে নিরাপত্তা শঙ্কা। তবে স্থাপনাগুলো অবৈধ ও শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মূল ফটকের সামনে রেল লাইনের পাশেই গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। কোথাও আবার পরিত্যক্ত রেল লাইনের ওপরেই বানানো হয়েছে দোকান ঘর। এই রেলপথ দিয়ে সান্তাহার বোনারপাড়া রুটে প্রতিদিন অন্তত 18টি ট্রেন চলাচল করে। অন্যদিকে কলেজে যাতায়াতের জন্য প্রতিদিন শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে রেল লাইন পার হয়। অথচ এই ক্রসিংয়ে নেই কোনো স্থায়ী রেলগেট কিংবা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এই অবস্থার সুযোগ নিয়ে স্থানীয় প্রভাবশালীদের মদদে আজিজুল হক কলেজ ক্যাম্পাস এলাকায় রেল লাইনের দুপাশে গড়ে উঠেছে অন্তত 15টি স্থায়ী ও অস্থায়ী খাবারের দোকান। নতুন করে আরও স্থায়ী দোকান নির্মাণের কাজ চলমান রয়েছে। সর্বশেষ গত 9 জানুয়ারি কলেজ এলাকার প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে রেললাইন সংলগ্ন ফাঁকা জায়গা দখলের উদ্দেশ্যে বাঁশের খুঁটির সঙ্গে হলুদ রঙের দড়ি টাঙিয়ে দেয় দখলদাররা। এই যে আমাদের এই ক্যাম্পাসের সামনে অবৈধভাবে জোর জবরদস্তি করে দোকান দেওয়া হচ্ছে। রেল লাইনের সাথে অবৈধ দোকানপাট থাকার কারণে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এটাই হলো বড় সমস্যা। অবৈধভাবে স্থাপনাগুলো গড়ে ওঠার কারণে, বিভিন্ন দোকানপাট গড়ে ওঠার কারণে এখানে কিন্তু প্রাণনাশীর ঘটনা কিন্তু বিগত দিনে বেশ কিছু ঘটেছে। দ্রুত প্রতিষ্ঠানটির সামনে রেলের জায়গায় গড়ে ওঠা স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি অধ্যক্ষের। এই জায়গাটাতে অতীতেও দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানিও ঘটেছে। তো ইদানিং দোকানপাট বেশি উঠছে, এতে করে আমাদের এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর যাতায়াতে বেশ নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। তো আমরা চাইব যে রেলওয়ে কিংবা উপযুক্ত কর্তৃপক্ষ যেন এই জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করে, যেন ছাত্রছাত্রীদের ঝুঁকি কমে। এ নিয়ে রেলের ভূমি শাখা কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। আর প্রকৌশল শাখা কর্মকর্তা বলছেন স্থাপনাগুলো গড়ে উঠেছে পুরোপুরি অবৈধভাবে। কাজটা রেল লাইন থেকে এত সন্নিকটে করছে যেটা আমরা ইতিমধ্যে বাধা দিয়েছি এবং আমার সাবস্টেশন ইঞ্জিনিয়ার যায় ওটা ভেঙেও দিয়েছে। এবং আমরা চাই না রেল লাইন থেকে অ্যাটলিস্ট 15 ফিটের ভিতরে কোনো স্থাপনা হোক। অরক্ষিত রেলগেটে গত বছরের 6 জুলাই ট্রেনের ধাক্কায় প্রাণ হারান সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক 3য় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন মুস্তাকিম। আর 1890 সালের রেলওয়ে আইনে রেল লাইনের অধীন ও পার্শ্ববর্তী এলাকা নিরাপত্তা ও নিয়ন্ত্রণের আওতায় রাখা হয়েছে। ওই আইন অনুযায়ী রেল লাইনের দুপাশে 20 ফুটের মধ্যে যে কোনো ধরনের স্থাপনা সম্পূর্ণ অবৈধ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সহসায় কাটছে না চলমান এলপিজি সরবরাহ সংকট। কারণ সমস্যা সমাধানে সরকারের আহ্বানে সাড়া দিচ্ছেন না ব্যবসায়ীরা। একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এদিকে দ্রুত দাম না কমালে দেশের সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মালিকপক্ষ। গেল কয়েক সপ্তাহ ধরে এলপিজি গ্যাস সংকটে ভুগছে সারা দেশ, যার প্রভাব পড়েছে বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁ সবখানে, যে কারণে খাবারের দাম বাড়ানোর চিন্তাও করছেন অনেকেই। ঠিকমতো পরোটা ভাজা হয় না, রান্না করা হয় না, কাস্টমার ফিরে চলে যায়। গ্যাস না পাই তাহলে তো খাবারের দাম বাড়াতে হবে, নাহলে তো আমার পোষাতে হবে না, লস পড়বে। গ্যাস আনতে যাই, গ্যাস নাই, এখানে লাকড়ি দিয়ে পাকাইতে হয়। এই অবস্থায় মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে রেস্তোরাঁ মালিকরা জানিয়ে দেন, এলপিজির দাম দ্রুত না কমালে রেস্তোরাঁ বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তারা। এলপিজি যারা প্রোডাকশন দিচ্ছে তারা ওইখান থেকে বেশি দামে তারা দিচ্ছে না, বেশি দামে ডিলারদেরকে দিচ্ছে। ডিলাররা আমাদেরকে যা ইচ্ছা তাইভাবে আমাদের পকেট কাটছে, লুট করছে। তো সেই ব্যাপারে সরকারের এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নাই। বৈষম্যমূলক আচরণ সেটা যদি অব্যাহত থাকে, আমরা সারা বাংলাদেশে যারা রেস্তোরাঁ বৈধ ব্যবসায়ী আছি, আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না। এদিন দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দ্রুত জ্বালানি সরবরাহ করা চ্যালেঞ্জের, কারণ সরকারের ডাকে সাড়া দিচ্ছেন না ব্যবসায়ীরা। জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানির দুইটা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি, আরেকটা ওই দুইটা দিকে একটা কম্প্রিহেন্সিভ করা হয়েছে। তবে এই জ্বালানি আমদানিতে ভ্যাট ট্যাক্স কমানোর প্রস্তাবটি বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন তিনি। জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রত্যাশা মতো বিদেশি প্রতিষ্ঠানের সাড়া না মেলায় আন্তর্জাতিক শব্দই যেখানে এবার বাদ দিতে চেয়েছিল সরকার, সেখানে ডজন ডজন বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের আসরে। কারো কাছে স্টল এসেছে নিত্যপণ্যের মতো হাত বদল হয়ে, কেউ আবার নিজের নামে বরাদ্দ পাওয়া স্টলের অর্ধেক ভাড়া দিয়েছেন আরেকজনকে। এমনকি ইরান পাকিস্তানের কোনো প্রতিষ্ঠানের অংশ নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও মেলায় মিলছে তাদের উপস্থিতি। এমন নানা অসঙ্গতির কারণ জানতে কয়েক দফায় যোগাযোগ করা হলেও মুখে কুলু পেতে থাকে আয়োজক প্রতিষ্ঠান ইপিবি। মোমেন হোসেনের ক্যামেরায় অন্তরা সেনের রিপোর্ট। ये गवर्नमेंट ऑर्गेनाइजर करते हैं, गवर्नमेंट तो उनसे लिया टेंडरे पैसे उन्हीं व्यवसाय। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নানা সমালোচনার মধ্যে এবার বসেছে 30তম আসর। বিদেশি প্রতিষ্ঠানের প্রত্যাশিত অংশগ্রহণ না থাকায় মেলা শুরুর আগে আন্তর্জাতিক নামে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। অবশেষে 3 দশক আগের নাম বহাল রেখে 3 জানুয়ারি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও এর আগে করা সংবাদ সম্মেলনে জানানো হয় এবার মেলায় অংশ নিচ্ছে 6 দেশের প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি স্টল থাকবে, এটাই স্বাভাবিক। ইপিবির তথ্য বলছে 11টি স্টল আর প্যাভিলিয়ন বরাদ্দ করা হয়েছে বিদেশিদের জন্য। তবে বাস্তবে এসে দেখা যাচ্ছে এর সংখ্যা দ্বিগুণেরও অনেক বেশি। কর্তৃপক্ষ বলছে তাদের কাছে এই ধরনের কোনো তথ্যই নেই। তবে কি এর পেছনে রয়েছে অন্য কোনো কারসাজি? চলুন দেখা যাক। মেলার স্থায়ী 2 হলে 2 দিন ঘুরে দেখতে পাই GS13 স্টলে রহমান ট্রেডিং এর ব্যানারে বিক্রি হচ্ছে 2 আলাদা প্রতিষ্ঠানের পণ্য, ইন্ডিয়ান জুতা আর কাশ্মীরি শাল। ইরান এবার অংশ নিচ্ছে আনুষ্ঠানিকভাবে ইপিবি এমন তথ্য না দিলেও মেলায় মিলছে দেশটির প্রতিষ্ঠানের নামে বিক্রি করা বিভিন্ন পণ্য। একই অবস্থা পাকিস্তানি জুতা পোশাকের স্টলেরও। पाकिस्तानी काफ़ी स्टॉल आए हैं इस वक्त। जहाँ तक मैं समझता हूँ 8 से 10 स्टॉल्स होंगे पाकिस्तानी। বাংলাদেশের সবজি কাটার সরঞ্জামাদি বিক্রির স্টলের অর্ধেকে মিলছে ভারতীয় জুতা। এই 2 হলে একটিতে 2টি করে প্রতিষ্ঠান রয়েছে যারা নিজেদের বিদেশি দাবি করছে। এমন স্টলের সংখ্যা রয়েছে 25টি। স্টল বরাদ্দে হজবরলার কারণ জানতে GS 15 নম্বর স্টল ভাগ করে বসা বাংলাদেশের আরবি জামদানি হাউস আর ভারতীয় কাশ্মীরি শাল বিক্রেতার সঙ্গে কথা বললে 2 প্রতিষ্ঠানই আলাদাভাবে দাবি করে ইপিবি থেকে বরাদ্দ নিয়েছেন তারা। हम कश्मीर से ही आए हैं तो कश्मीर का ही लेके आए हैं। किसके पास से लिया? ये गवर्नमेंट ऑर्गेनाइजर करते हैं, गवर्नमेंट तो उनसे लिया। এটা আপনার টেন্ডারে পাইছে, যে পাইছে উনি ব্যবসা মাল আমরা না বিক্রি করি আপনার ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে আপনারা এসে বিক্রি করেন? হ্যাঁ, ইন্ডিয়া একই দোকান আমাদের, কাশ্মীর লোক নিয়ে আসছে। ইপিবির কাছ থেকে সরাসরি বরাদ্দ না পেলেও GS 14-এ বসা হাওলাদার ট্রেডিং এর স্বত্বাধিকারীর সোজা সাপটা জবাব, হাত বদলে পাওয়া এই স্টল আরো 2 জনের কাছে ভাড়া দিয়েছেন তিনি, যাদের একজন বাংলাদেশি একজন বিদেশি। স্টল বরাদ্দ ইপিবির কাছ থেকেই তো নিয়েছেন? হ্যাঁ, ইপিবির কাছ থেকে নিয়েছেন পুরোটা, এরপরে হচ্ছে এইটুকু হচ্ছে ওদের কাছে। এটা হলো কি আপনার কি এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনেকেই নেই, লাইসেন্স আছে তারাই পায়। এটা আমি আরেকজন উত্তর নিচ্ছি। আমরা তো আর ডাইরেক্ট এখানে যাইতে পারি না, আমরা ডাইরেক্ট যেতে পারি না, কারণ এটা নিতে হইলে আপনার লাইসেন্স টাইসেন্স লাগে। যার কাছ থেকে নিয়েছেন সেও তো বাঙালি? হ্যাঁ, সে বাংলাদেশি। সে বাংলাদেশি না, আমি একই নিয়েছি, যেমন তারা আমাদের সাথে আর কি একটিছে। আয়োজন ওয়াশিং প্ল্যান্টের ব্যানারে বিক্রি হচ্ছে 2 বিদেশি প্রতিষ্ঠানের বাহারি পণ্য। मगर इसको 2 भाग किया, एक भाग हमारा, एक भाग। किसके पास से ये भाड़ा लिया? उसका नाम अब्दुल्ला। अब्दुल्ला, इसका पूरा नाम क्या है? मालूम नहीं है उसका नाम। वो क्या बांग्लादेशी है? हाँ, बांग्लादेश। শুধু স্থায়ী 2 হলে আমাদের চোখে পড়া এমন নানা অসঙ্গতির কারণ জানতে আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি কেউ। সময় টিভি থেকে আসছে অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বরিশালে জাল টাকা সহ 4 কিশোরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জাম। দেখে বোঝার উপায় নেই এগুলো নকল টাকা। অভিযোগ উঠেছে উঠতি বয়সী কিশোররা জাল নোট তৈরির পাশাপাশি নিজেরাই সরবরাহ করছেন বাজারে। মঙ্গলবার রাতে বরিশাল নগরী থেকে জাল টাকা চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় বগুড়া রোড এলাকায় 2 কিশোরকে জাল নোট সহ আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরে আটক দুইজনের দেয়া তথ্য অনুযায়ী ভাটিখানা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বাসা থেকে উদ্ধার হয় আরও বেশ কিছু জাল নোট, জব্দ করা হয় জাল টাকার সরঞ্জাম। সেখান থেকে আটক করা হয় আরও দুজনকে। তাদের নাকি কাউকে ধরছে, ধরার পরে নাকি তারা আমার নাম বলছে, কিন্তু আমি এর সাথে জড়িত না। এখন সেটা তো আমি বলতে পারবো না যে তারা কেন আমার নাম শুধু বলবে। আমি একটু রাজনীতি প্রেমিক, তাই একটু অনেকের সাথেই যাই, অনেকে ক্ষোভ ধরে যে আমি তাদের সাথে কেন যাই না, এই শত্রুতাও হতে পারে। চা খাইতে আসছি পর দোকানদার বলছে যে এটা জাল টাকা। আর যখন চেক করা হয় তখন তার পকেট থেকে আরো 7টা নোট বাইর করা হয়। ঠিক আছে, তখন আমরা এটা পায়া আমরা ডিবিতে ফোন দেই। এই চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রথমে আমরা 2টা বাচ্চাকে আটক করছিলাম যে এরা জাল টাকা দোকানে সাপ্লাই করতেছে। ধরার পরে ওদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ধরছিল গিয়ে তানবীরকে ধরছিলাম। তানবীরের বাসা তল্লাশি করে আমরা প্রচুর পরিমাণে প্রিন্টেড জাল টাকা প্লাস সিপিইউ প্রিন্টার এগুলো জব্দ করছি। পরবর্তীতে তানবীর জানায় যে এটার সাথে আলবি জড়িত এবং আলবি ওরে এগুলো সাপ্লাই করছে। গত 2 বছরে বরিশাল থেকে জাল টাকা সহ অন্তত 50 জন আটক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, বরিশাল। মাঝারি মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়ের বাসিন্দারা। জেলায় টানা 5 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। হিমালয়ের কোলখেসা জনপদের শীতের আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সোহাগ হায়দার। যাচ্ছি তার কাছে। হিমালয় কন্যাখ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে আমরা লক্ষ্য করছি যে গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই জেলার উপর দিয়ে কখনো মাঝারি শৈত্যপ্রবাহ তো কখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বলে রাখি যে আজকের যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা কিন্তু 8.5 ডিগ্রির ঘরে রয়েছে বলে আমাদের জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। বলে রাখি যে শীতের তীব্রতা এই জেলার উপর দিয়ে কিন্তু বয়ে যাওয়ায় কিন্তু এখানকার যে জনজীবন রয়েছে সেখানে কিন্তু অনেকটা প্রভাব পড়েছে। আমরা বলে রাখি যে এই জেলায় কিন্তু সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত এই জেলায় যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু কয়েক গুণ হারে বাড়ছে। একই সাথে যে দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে অনেকটা কম থাকছে। আমরা বলে রাখি যে পাহাড়ি যে হিম বাতাস রয়েছে এটা কিন্তু উত্তর পশ্চিম থেকে বয়ে আসার কারণে কিন্তু এখানে শীতের তীব্রতা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে পৌষের শেষ সময়ে কিন্তু এই জেলায় যে দাপটটি রয়েছে শীতের সেটা কিন্তু আমরা বুঝছি। এই জেলায় আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মাঘের সময়টিতে কিন্তু আমরা লক্ষ্য করি গেলবার কিন্তু শীতের যে তীব্রতা ছিল সেটা কিন্তু কয়েক গুণ হারে বেশি ছিল। তবে পৌষের শেষ সময়ে মাঘের শুরুর দিকে কিন্তু এই জেলায় আবারও শীতের তীব্রতা বাড়বে এমনটাই বলছেন এখানকার মানুষজন। একই সাথে আবহাওয়া অফিস বলছে যে শীতের যে তীব্রতা রয়েছে সেটা কিন্তু আরো বাড়বে এবং এই জেলার দিন এবং রাতের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাপমাত্রার পারদ উঠানামার কারণে কিন্তু এই জনপদে যে ঠান্ডাজনিত শীতজনিত রোগীর সংখ্যা সেটাও কিন্তু দিন দিন বাড়ছে। একই সাথে বলে রাখি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারাও কিন্তু ভর্তি রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে যে সকল শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে সেই সকল শীতবস্ত্র পর্যাপ্ত নয় বলে আমরা এমনটি জেনেছি। এখানকার যারা সচেতন নাগরিক বা যারা বিত্তবান রয়েছে তাদেরও এই মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এখানকার মানুষেরা। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জেলার জনজীবনে যে শীতের প্রকোপ রয়েছে সেই প্রকোপের কারণে আমরা লক্ষ্য করেছি যে তারা যারা দিনমজুর মানুষ রয়েছে যারা সকাল এবং রাতের সময়টিতে বেশি বাইরে অপেক্ষা করছেন কাজের জন্য তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। তারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারছেন না। আরেকটি বিষয় লক্ষ্য করেছি আমরা কি এই জনপদে যে সকল নারীরা রয়েছে তারা কিন্তু বাড়ির যে সকল গৃহস্থলের যে সকল কাজ রয়েছে সে সকল কাজেও কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাচ্ছে। কারণ এখানকার শীতের সাথে কিন্তু এই জেলার পানির ঠান্ডার তীব্রতা অনেক বেশি থাকায় কিন্তু সে সকল গৃহস্থলের যে সকল নারীরা রয়েছে তারা কিন্তু ঠিকমতো তাদের বাড়ির কাজ করতে পারছেন না। এতে করে তাদেরও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বলে রাখি যে পাহাড়ি হিম বাতাস অব্যাহত থাকার কারণে কিন্তু রাস্তাঘাটগুলো সকাল এবং রাতে যে সময়টি রয়েছে সে সময়টিতে কিন্তু অনেকটাই মানুষের উপস্থিতি কম থাকছে এবং যারা কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন তারাও কিন্তু অনেকটা দুর্ভোগ নিয়ে কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন। আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি।
পাচ্ছি তারা বলছেন যে শীতের তীব্রতার কারণে কিন্তু রাস্তাঘাটে চলা তাদের জন্য একটু দুষ্কর হয়ে পড়ছে। তারা চেষ্টা করছেন গরম উষ্ণ কাপড় পরে কিন্তু তারা কাজের উদ্দেশ্যে বের হতে। একই সাথে যারা কিন্তু যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু কাজের উদ্দেশ্যে বের হলেও কিন্তু রাস্তার বিভিন্ন মোড়ে আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু যে আগুন জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক চৌরঙ্গি মোড়ে। এখানে ঠিক আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষ যারা রয়েছে, যে সকল মানুষ তাদের নিত্যদিনের কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে অবস্থান করছেন। তবে এই সময়টিতে আমরা অন্যান্য দিনেও লক্ষ্য করেছি যে মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু বেশি থাকলেও কিন্তু শীতের কারণে এই সময়টিতে এখন আমরা লক্ষ্য করছি যে মানুষের অনেকটা উপস্থিতি কম রয়েছে। তো বলা যায় যে শীত যতই বাড়ছে ততই কিন্তু এই যে জনপদে একটা বড় ধরনের প্রভাব পড়ছে। মানুষজন কিন্তু প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছে না। তবে দিনভর কিন্তু আমরা লক্ষ্য করছি যে শীতের তীব্রতা দিনের বেলা কিন্তু অনেকটা কম থাকলেও কিন্তু সূর্যের মুখও দেখা মিলছে। একই সাথে সূর্যের মুখ দেখা মিললে কিন্তু যে উষ্ণতা ছড়ানোর কথা সেই উষ্ণতা না ছড়ানোর কারণে কিন্তু শীতের যে অনুভূতি সেটা কিন্তু রয়ে যাচ্ছে। তো আমরা দেখেছি এই সূর্যের যে খানিকটা উকি দিলেও কিন্তু সেই উষ্ণতা পাওয়ার চেষ্টায় মানুষজন কিন্তু রোদে সময় অতিবাহিত করছে। তো এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর পঞ্চগড় থেকে। যুক্ত ছিলাম পঞ্চগড়ে। চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ এলাকার পেঁয়াজ তোলা শুরু হয়েছে, যদিও অনেক ক্ষেতের ফসল এখন পূর্ণাঙ্গ পরিপক্ক হয়নি। কৃষকরা বলছেন ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় বাজারের দাম কমে গেছে। দেশে পেঁয়াজ চাষ আরও বৃদ্ধি পেলে ভারতীয় পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না বলে জানায় কৃষি বিভাগ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তীব্র শীত উপেক্ষা করে জমি থেকে পেঁয়াজ তুলছেন কৃষক। খেতেই পরিষ্কার করে তা নেওয়া হচ্ছে বাজারে। চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ এলাকায় পেঁয়াজ তোলা শুরু হয়েছে, যদিও অনেক ক্ষেতে এখনো পূর্ণাঙ্গতা পায়নি ফসল। কৃষকরা বলছেন ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় বাজারে দাম কমে গেছে। প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন খরচ 40 থেকে 45 টাকা হলেও বাজারে বিক্রি করতে হচ্ছে 38 থেকে 42 টাকায়। লোকসান কমাতে আমদানি বন্ধের পাশাপাশি সরকারি সহায়তার দাবি তাদের। আমাদের তো বিঘা প্রতি আপনার ধরেন 75,000 টাকা খরচ, বর্তমানে আপনার যে দাম এই অনুযায়ী আমরা ধরেন 60 থেকে আপনার 50 পাচ্ছি। ভবিষ্যতে আরো হয়তো দাম কমে যেতে পারে এই আশাতে এখন দেখছি যে 2000 টাকা পাচ্ছি, এখন বেশি পরে যদি 1,500 পাই আশা আছে জাল ফেলছি। 7-8 বছর থেকে লাভই পাই না, আর 800 করে পেয়ে গেছে। এলসি ঢোকার জন্য আগামী উঠিয়ে বিক্রি করে দিয়েছি। এখন আসার জন্য ধরলেন কি যে পেঁয়াজের দাম পড়েছে, দিয়ে ধরলেন কি যে চাষি মানে মরে গেছে। জীবনটাই পাংচার। গতবার ধরলেন এক বিঘাতে 30 থেকে 40 হাজার করে নাই, এবার তো দেখা যাচ্ছে 15 থেকে 20 হাজার করে হারিয়ে যাবে। এখন ধরলেন এলসির পেজ গালা যদি না আসতো তাহলে আশা হয়তো যে ক্যাশটা হচ্ছে 10 টাকা হইলে সামনে বার হয়তো আরো 5-7 বিঘা করে হয়তো বেশি লাগাইতাম। পেঁয়াজ আবাদ বাড়াতে কৃষককে সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। আর দেশে পেঁয়াজ চাষ আরও বৃদ্ধি করা গেলে ভারতীয় পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রণোদনার মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই সময়টাতে। ঠিক একইভাবে তারা মুড়ি কাটা পেঁয়াজ করছে, আমাদের দেশি যে পেঁয়াজ, এতে করে যে ওই সময়গুলোতে যে পেঁয়াজের ঘাটতি থাকে সেটা একদিকে যেমন পূরণ হচ্ছে, ঠিক একই সাথে তারা বাজার মূল্য ভালো পাচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছে। জিআর ফ্লো মেশিন ব্যবহার করে যদি তারা স্থাপন করে পেঁয়াজ সংরক্ষণ করে তাহলে পেঁয়াজের সংরক্ষণের যে অপচয় সেটাও রোধ হচ্ছে। এতে করে আমাদের যে পেঁয়াজের প্রাপ্যতাও বেড়ে যাচ্ছে, যাতে করে আমাদের আমদানি নির্ভরতা কমে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 4000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। আর জেলার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে চলতি অর্থ বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত আমদানি হয়েছে 25,200 মেট্রিক টন পেঁয়াজ, যার মধ্যে গত ডিসেম্বরই এসেছে 20,000 মেট্রিক টন পেঁয়াজ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে দাম। ব্যবসায়ীরা জানান পেঁয়াজের মৌসুম চলায় প্রতিদিনই সরবরাহ বাড়ছে বাজারে। ফলে দুদিন আগেও প্রতি কেজি মুড়ি কাটা পেঁয়াজ 50 টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মনে। সেই সঙ্গে ভারতীয় পেঁয়াজের চাহিদা ও আমদানিও কমে গেছে। পরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন জিন্নাতারা যশোয়া। অর্জিতা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি জিন্নাতারা যশোয়া।
বগুড়ার মহাস্থানগড় পাইকারি বাজারে সবজির সরবরাহ থাকলেও দাম কিছুটা বেশি। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আউয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়ার যে মহাস্থানগড় সবজির মোকাম, সেখানে সপ্তাহখানেক আগেও যে আসলে দামগুলো ছিল সেখান থেকে কিছুটা কিন্তু দাম বাড়াই কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো, এর মধ্যে যে ফুলকপি মাঝখানে মাত্র 2 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, সেটির দাম কিন্তু বেড়ে 25 থেকে 27 টাকা কেজিতে এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। আর যেই বাঁধাকপির দাম ছিল 10 টাকার মতো, সেটির দাম কিন্তু কিছুটা বেড়েছে। তবে মিষ্টি লাউ, তার দাম কিন্তু আসলে স্থিতিশীল আছে, কেজিতে 20 টাকার মতো দরে বিক্রি হচ্ছে। তবে ছাঁচি লাউয়ের দাম কিছুটা বেশি, সেটি 40 থেকে 45 টাকায়। আর কাঁচা মরিচের ঝাঁজ কিন্তু আসলে এই যে মরিচের উৎপাদন জেলা হিসেবে খ্যাত বগুড়ায় কিন্তু বেড়েছে। কাঁচা মরিচের দাম কিন্তু 1 থেকে 2 সপ্তাহ আগেও 40 বা 45 টাকার মধ্যে ছিল, সেটির দাম কিন্তু 80 বা 85 টাকায় গিয়ে ঠেকেছে। বিশেষ করে ভালো মানের যে কাঁচা মরিচগুলো, সেগুলো কিন্তু 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও শীতের যে অন্যতম অনুষঙ্গ সবজি হিসেবে পরিচিত সিম, সেটির দাম কিন্তু 40 টাকার মতো ছিল মাত্র 2 সপ্তাহ আগেও, সেটির দাম কিন্তু দ্বিগুণে গিয়ে এখন 80 থেকে 85 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এর কারণ হিসেবে কৃষকরা বলছেন যে এই ভরা মৌসুমে 2 সপ্তাহ আগেও কিন্তু আসলে এখানে পর্যাপ্ত সরবরাহ ছিল। তবে শীতের তীব্রতা বাড়ার কারণে আসলে এই 1 থেকে 2 সপ্তাহ আগে কিন্তু কৃষকরা বাধ্য হয়ে যে শীতকালীন সবজিগুলো তাদের জমিতে ছিল, সেগুলো কিন্তু উঠিয়ে নিয়ে এসে বাজারে কিন্তু ইতিমধ্যে তারা সরবরাহ করে ফেলেছেন। এর জন্য এখনো কিন্তু শীতের সময়টিতে যে শীতকালীন সবজিগুলো আসলে রেগুলার ভাবে এখানে আসার কথা ছিল, সেগুলো কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আগেই উঠিয়ে নেওয়া, এখন কিছুটা কিন্তু আসলে সবজির যেই যোগান সেখানে ঘাটতি দেখা দিয়েছে। এবং এতে করে কিন্তু আসলে শীতের সবজির যেই দাম, সেখানে কিন্তু কিছুটা টানাপড়ন চলছে এবং সেখানে কিন্তু কিছুটা দাম বেড়েছে। এতে করে কিন্তু কৃষকদের মাঝে কিন্তু আসলে স্বস্তি ফিরেছে। বিশেষ করে শীতকালীন সময়ে কিন্তু কৃষকরা ব্যাপক পরিমাণে তাদের যে আবাদ, সেটি কিন্তু জমিতে করে থাকে এবং দাম পড়ে যাওয়ার কারণে কিন্তু আসলে কৃষকরা খুবই অসুস্থতে ছিল। সেই জায়গা থেকে দাম কিছুটা ওঠায় কৃষকরা আশা করছেন 1 থেকে 2 সপ্তাহ আগেও তাদের যে ঘাটতিগুলো ছিল সেগুলো কিছুটা আসলে পূরণ হয়ে আসবে এবং তারা আসলে এই যে শীতের মৌসুমে তাদের যে আবাদ ছিল বা উৎপাদন খরচ ছিল, সেটি উঠে এসে কিছুটা লাভের মুখ দেখবেন। এবং আলুর যেই খবর, সেটি কিন্তু বছর জুড়েই দরপতন চলেছে আলুর দামে। বিশেষ করে পুরাতন যেই আলুগুলো, সেই আলুগুলো পলিশ করার পরেও কিন্তু আসলে মাত্র 2 বা 5 টাকা কেজিতে আসলে পাইকারিতে এখান থেকে বিক্রি হচ্ছে। তবে সেই আলুগুলো এখন নেই বললেই চলে। এবং নতুন যে আলুগুলো বাজারে এসেছে, সেগুলোর দাম কিন্তু 1 থেকে 2 সপ্তাহ আগেও 30 টাকায় ছিল, সেটির দামও কিন্তু আসলে 10 টাকা বেড়ে গিয়ে 40 টাকায় ঠেকেছে। এছাড়াও অন্যান্য যেই শীতকালীন সবজিগুলো রয়েছে, বিশেষ করে টমেটো বা অন্যান্য যে সবজিগুলো রয়েছে, সেগুলোর দাম কিন্তু অনেকটাই স্থিতিশীল আছে। এবং কৃষক যারা আছেন তারা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আসলে তাদের যেই উৎপাদন ব্যবস্থা, সেটাতে কিন্তু এবারে আসলে ঘাটতি পড়েছে। এবং একটি তথ্য জানিয়ে রাখি, এই যেই মহাস্থানগড় সবজির মোকাম, এখানে থেকে কিন্তু শীতের এই সময়টিতে প্রায় 70 থেকে 80টি ট্রাকে করে প্রতিদিন শীতকালীন সবজিগুলো দেশের বিভিন্ন স্থানে আসলে সরবরাহ হয়ে থাকে এবং এটি দেশের সবচেয়ে বড় সবজির মোকাম হিসেবে পরিচিত। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। শিক্ষকের অনিয়ম আর স্বেচ্ছাচারিতার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বর্জন করে সকল শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে যান বিক্ষুব্ধ অভিভাবকরা। একাধিকবার অভিযোগ দিয়েও অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বদলি না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সন্তানদেরকে স্কুলে পাঠাবেন না বলে জানান অভিভাবকরা। জয়ন্ত শিরালির রিপোর্ট, ছবি তুলেছেন HM মানিক। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার 6 নং ঘাগরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিক্ষার আলো ছড়ানোর কথা, সেখানে এখন বিরাজ করছে শুনশান নীরবতা।
শিক্ষক থাকলেও নেই কোনো শিক্ষার্থী। মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে জড়ো হন বিক্ষুব্ধ অভিভাবকরা। তাদের দাবি 2020 সালে স্কুলে যোগদানের পর থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন শিক্ষক তপতি বাড়ই। সময়মতো ক্লাস না নেওয়া, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতন, প্রতিবাদ করলে হুমকি ও হয়রানি করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক দপ্তরে অভিযোগের পর তদন্ত হলেও হয়নি স্থায়ী বদলি। এতে ক্ষুব্ধ হয়ে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে বের করে নিয়ে যান অভিভাবকরা। তার মুখে ভাষাই খারাপ, সে জাতি তুলে কথা বলে, বাচ্চাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, তাদের বাথরুমে যাইতে দেয় না, একটা সংসার পাতায় নিচ্ছে স্কুলটার ভিতরে। ওনার ব্যবহারে আমরা অসন্তুষ্ট। ম্যাডাম মোবাইল দেখেন কেন, আমাদের পড়াবেন না, আমাদের জোরে জোরে দাউদ দেয়। তপতে ম্যাডামটা আমরা চাই না। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত শিক্ষক। এই অভিযোগের ব্যাপারে তারা যেন বিক্ষোভ করতেছে আপনাকে নিয়ে, এ ব্যাপারে কোনো কথা বলবেন কিনা? এমনকি প্রধান শিক্ষকও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। মোটামুটি আর অভিভাবকরা দিছে, সেটা অভিভাবকরাই জানে। আর পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত শিক্ষককে মৌখিক বদলি করা হয়েছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। তাকে ওইখান থেকে তাৎক্ষণিকভাবে অন্য বিদ্যালয়ে মৌখিক ডেপুটেশন সাময়িকভাবে কাজ করার জন্য অনুমতি দিই। সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে 70 জন। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করায় 26 পরীক্ষার্থীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, শুক্রবার বিকেলে জেলার 3টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার সহ অন্যান্য অসৎ উপায় অবলম্বনের দায়ে 51 জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ইলেকট্রনিক্স ডিভাইস ও মোবাইল ফোন। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আসামিদের রিমান্ড চাইলে 26 পরীক্ষার্থীকে রিমান্ডে পাঠান আদালত। বাকি 25 পরীক্ষার্থীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় টাউনখাল দূষণমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে টাউনখাল দূষণমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় পৌরসভা প্রশাসক শরীফুল ইসলাম সহ সামাজিক ও সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে কোনো মূল্যে খালটিকে পলিথিন ও ময়লা আবর্জনা মুক্ত করে পুনঃ উদ্ধার করার ঘোষণা দেন তারা। মাদারীপুরে কাভার্ড ভ্যান চাপায় দুমড়ে মুচড়ে গেছে ভ্যান। নিহত হয়েছেন ভ্যানে থাকা 3 যাত্রী। অন্যদিকে সাতক্ষীরায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মাদারীপুর সদরের তাঁতিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয় বরিশালগামী একটি কাভার্ড ভ্যান। দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই প্রাণহানার ভ্যানের 2 যাত্রী। আহত 2 জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় এক নারীর। এই ঘটনায় সড়কে টায়ার জ্বালিয়ে এলাকাবাসী বিক্ষোভ করলে সড়কে সাময়িক বন্ধ থাকে যান চলাচল। এদিকে সাতক্ষীরার তালায় বাস চাপায় প্রাণ হারান মোটরসাইকেল আরোহী যুবক নাজমুল হাসান রানা। তিনি তালা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার 2 আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাইদকে তোলা হয় আদালতে। জবানবন্দি গ্রহণ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সজীব চৌধুরী। জবানবন্দি শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়। গত রোববার মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে নিরাপত্তার জন্য অবস্থান নেন এক দম্পতি। সহায়তার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে ডিউটিতে থাকা আনসার সদস্য শাহাদাত ও আবু সাইদের বিরুদ্ধে। সোমবার 2 আনসার সদস্যকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। ময়মনসিংহে আসামিকে গ্রেফতার করে থানায় নেয়ার পথে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। হাতকড়া সহ ছিনিয়ে নেওয়া হয়েছে আসামিকে। আহত হয়েছেন 5 পুলিশ সদস্য। পুলিশ জানায়, সম্প্রতি স্থানীয় রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়।
ওই মামলার 6 নম্বর আসামি ছিল আরিফুল। তাকে গ্রেফতারে মঙ্গলবার বিকেলে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় যায় পুলিশ। আরিফুলকে হাতকড়া পরানো হলে বাবা সাগর আলী স্থানীয়দের একত্রিত করেন। পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি এক পুলিশ সদস্য। ঘটনার পর আরিফুলের বাবা সাগর আলীকে গ্রেফতার করা হয়েছে। ধরলাম, ধরার পরে হ্যান্ডকাপ লাগানোর পরে ওর বাবা সাগর আলী, পাশেই বাড়ি, সাগর আলী এলাকায় হল্লা চিল্লা করে 300 বা 400 দিক লোক জড়ো করে পুলিশকে ঘেরাও করে ফেলে। 150-200 লোকের মধ্যে মাঝখানে পড়া, তারপরে বললো এটা টানা হাসটা করা, এভাবে আমি আঘাতপ্রাপ্ত হয়ে যাই। আর ও আমার সাথে যারা ফোর্স ছিল এরাও আঘাতপ্রাপ্ত হয়। আবার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আরিফুল সেও আঘাতপ্রাপ্ত হয়। দেশের বাইরের খবর, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি জানান, বিক্ষোভকারীদের জন্য সাহায্য আসছে। একই সঙ্গে তেহরানের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধ ও আলোচনা উভয়ের জন্যই প্রস্তুত রয়েছে তেহরান। চলমান আন্দোলনে নিরাপত্তা কর্মী সহ মোট 2000 মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্রমেই ইরানের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। দেশের অর্থনৈতিক দুরবস্থার জেরে শুরু হওয়া আন্দোলন এখন পুরোপুরিভাবে রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। আর এই অজুহাতে আগুনে ঘি ঢালার কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নেওয়ার আহ্বান জানান। বলেন, তাদের জন্য সাহায্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হত্যাকারীদের নামগুলো মনে রাখুন, কারণ তাদের খুব বড় মূল্য দিতে হবে। প্রতিবাদকারীদের নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। আমি তাদের শুধু এটুকুই বলতে চাই যে সাহায্য আসছে। দানবেরা দখলে নেয়ার আগ পর্যন্ত ইরান একটি মহান দেশ ছিল। এর আগে ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সাহায্য পাঠানো হচ্ছে বলে সামাজিক মাধ্যমে জানান ট্রাম্প। একই সঙ্গে যে কোনো সময় ইরানের চলমান আন্দোলনে হস্তক্ষেপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে বলতে রাজি হননি। এর মধ্যে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা যে কোনো দেশের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ওয়াশিংটন পরীক্ষা করতে চাইলে যুদ্ধ ও আলোচনা উভয়ের জন্যই প্রস্তুত আছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আইএসের সদস্য মোতায়েনের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রধান সামরিক কমান্ডার আব্দুল রহিম মুসাভি। দেশটিতে বিক্ষোভ এবং অর্থনৈতিক সংকটের মধ্যে এই অভিযোগ সামনে এসেছে। তাদের উদ্দেশ্য ছিল নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর উপর সহিংস হামলা চালানো বলে দাবি করেছে মুসাভি। তিনি আরও জানান, ইরান তার সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন বরদাস্ত করবে না। দেশটির বিভিন্ন শহরে ভাঙচুর, অগ্নিসংযোগ চালাচ্ছে প্রতিবাদকারীরা। হামলা চালানো হয় নিরাপত্তা বাহিনীর উপরও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া 350 মসজিদ এবং প্রায় 200 অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। উভয় পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2000-এর বেশি মানুষ। ইরানের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এমন দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্য থেকে বেছে নিতে হলে ডেনমার্কের অধীনতাই মেনে নেবে গ্রিনল্যান্ড। ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে কথা সাফ জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টের দখলদারিত্বের হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। জোর করে চাইলেই কোনো দেশ কিনে নেওয়া যায় না বলে দেশটির পাশে শক্তভাবে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। এদিকে বুধবার ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে কোপেনহেগেন ও নুক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের নিশানায় গ্রিনল্যান্ড। সম্প্রতি গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিষয়ে দেয়া ট্রাম্পের বেশ কয়েকটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। সংকটময় এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ডের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে ডেনমার্ক। স্থানীয় সময় মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ সময় গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, তার দেশের জনগণ যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের স্বাধীনতা বিলিয়ে দিতে চায় না। যুক্তরাষ্ট্রের অধীনে থাকার চাইতে ডেনমার্কের অধীনে থাকার কথা স্পষ্টভাবে
বলে জানিয়ে দিয়েছেন জেন্স ফ্রেডেরিক নেলসন। এ সময় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন বলেন, জোর করে চাইলেই কোনো দেশ কিনে নেওয়া যায় না। ছোট দেশগুলো যেন বড় দেশকে ভয় না পায়, সে কারণেই তারা আজ গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই উত্তেজনার মধ্যেই বুধবার ওয়াশিংটনে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকাশ্য বক্তব্যের বদলে আলোচনা টেবিলে বসে সমাধান খোঁজাই তাদের লক্ষ্য। গ্রিনল্যান্ডের রাজনীতিকরা বলছেন, দ্বীপটির বেশিরভাগ মানুষ যুক্তরাষ্ট্রের নাগরিক হতে চান না। এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, আর্কটিক নিরাপত্তায় সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। তবে পরিস্থিতি স্থিতিশীল থাকলেও উদ্বেগ কাটেনি বলে মন্তব্য করেছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চীন ও পাকিস্তানের সামরিক শক্তি বিবেচনায় নিজেদের সামরিক সামর্থ্য আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। একই সময় কাশ্মীরে ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, গেল বছর শুরু হওয়া অপারেশন সিঁদুর এখনও চলছে। ইসলামাবাদ দুঃসাহস দেখালে আবারও শুরু হতে পারে পূর্ণমাত্রার যুদ্ধ। এর মধ্যেই বেলুচিস্তানের কালাতে ভারত সমর্থিত 4 সন্ত্রাসী নিহতের দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। গেল বছরের মে মাসের ভারত পাকিস্তান দ্বন্দ্বের রেশ এখনো শেষ হয়নি। ভারতের সেনাপ্রধানের দেয়া বক্তব্যই যেন এই কথা প্রমাণ করে দেয়। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দাবি করেন, অপারেশন সিঁদুর এখনো অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর পশ্চিম সীমান্ত এবং জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সংবেদনশীল হলেও নিয়ন্ত্রণে রয়েছে। পাকিস্তানের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপে আবারও পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমরা একই মাত্রার চাপ বজায় রেখেছি। আমি আগেই বলেছি, পশ্চিম পাশে মোট 8টি ক্যাম্প এখনো সক্রিয় রয়েছে। আমাদের তথ্য অনুযায়ী সেখানে এখনো লোকজন আছে। আমাদের হিসেবে সেখানে আনুমানিক 100 থেকে 150 জন থাকতে পারে। হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নিজেদের দুর্বলতাও তুলে ধরেন ভারতের সেনাপ্রধান। বলেন, চীন ও পাকিস্তানকে মোকাবিলায় নিজেদের সামরিক শক্তি আরও দৃঢ় করতে হবে। রকেট কাম মিসাইল ফোর্স গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। চীন ও পাকিস্তানের মতো শক্তি বিবেচনায় এই বাহিনী প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পিনাকা, প্রলয় ও ব্রাহ্মসকে এই বাহিনীর মূল শক্তি হিসেবে ধরা হচ্ছে। এদিকে কাশ্মীরে ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারত। জেনারেল দ্বিবেদী বলেন, সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন সীমান্ত অতিক্রম করেছে। একটি ড্রোন থেকে অস্ত্র ও গ্রেনেড ফেলার অভিযোগও আনা হয়। এর মধ্যে বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা অভিযানে ভারত সমর্থিত 4 সন্ত্রাসী নির্মূলের দাবি করেছে পাকিস্তান। আইএসপিআর এর দাবি, নিহতরা ভারতের মদতপুষ্ট গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানের সদস্য। পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য, আজমে ইস্তেকাম অভিযানের আওতায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাস নির্মূলে অভিযান চলবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জাপান ও চীনের কূটনৈতিক সংকটে সরাসরি হস্তক্ষেপ করবে না দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার জাপানের নারা শহরে এক বৈঠকে কথা জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। এ সময় দক্ষিণ কোরিয়া ও জাপান দুই দেশের মধ্যে সহযোগিতা আগের সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। চীন ও জাপানের উত্তেজনায় এখন নতুন কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার নিজ প্রদেশে নারাতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণ, উত্তর কোরিয়ার হাতে অপহৃত জ্বালানি নাগরিকদের ভবিষ্যৎ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টরের মতো খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। দুদেশের শীর্ষ নেতারা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। লি এবং তাকাইচি উভয়ই জানান, উত্তেজনাপূর্ণ কৌশলগত পরিবেশে সংলাপ এবং যৌথ পদক্ষেপ জরুরি। প্রেসিডেন্ট লি ও আমি উভয় দেশের সম্পর্কের কৌশলগত গুরুত্ব সম্পর্কে একমত হয়েছি এবং দুই দেশকে মিলিতভাবে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে হবে। এছাড়া আমরা ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে কাজ করে যাব। এ সময় লি জে মিউং কূটনৈতিক অচলাবস্থা আঞ্চলিক শান্তির জন্য কাম্য নয় জানিয়ে বলেন, জাপান ও চীনের এই বিরোধে দক্ষিণ কোরিয়া হস্তক্ষেপ করবে না। আমাদের দুই দেশের মধ্যে আরও বিস্তৃত সহযোগিতা দরকার। বাণিজ্য কেন্দ্রিক সম্পর্ক পেরিয়ে আমরা মিলিতভাবে অর্থনৈতিক নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আন্তর্জাতিক নিয়মও স্থাপন করতে পারব। দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান সংলাপ ও সহযোগিতার মাধ্যমে একত্রে কাজ করবে।
জাপান সফরের আগে গত সপ্তাহে চীন সফরে যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। বেজিংয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে সম্পর্ক জোরদারের পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে বিবাদ মেটাতে চীনের সহযোগিতাও চান। সেই সফরের পরপরই লির জাপান সফরকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। গাজায় তীব্র ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ঝড়ের পাশাপাশি তীব্র শীতেও বেশ কয়েকজন গাজাবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 1 বছর বয়সী এক শিশুও রয়েছে। শিশুটি দেইর আল বালা এলাকার একটি তাঁবুতে জমে গিয়ে মারা যায়। অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও উপত্যকাটিতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর এবার নতুন প্রধান বেছে নিতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি বাহিনীর বন্দুকের সঙ্গে সংঘর্ষের পর এবার গাজাবাসীকে লড়তে হচ্ছে প্রকৃতির সঙ্গে। শীতকালীন ঝড়ে নিজেদের মাথা গোজার শেষ সম্বল এই তাঁবু রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। তবে প্রকৃতির সঙ্গে এই লড়াইয়ের মধ্যেও বাদ সেজেছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে বেশ কয়েকজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা সিটিতে পৃথক 2টি ভবন ধসে এই প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে কিশোরীও রয়েছে, আরও অনেকে আহত হয়েছেন। শুধু ভবন ধস নয়, চরম ঠান্ডাও কেড়ে নিচ্ছে প্রাণ। হাসপাতাল ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, অনেক শিশু এই শীতে তাঁবুতেই মারা যাচ্ছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, এই শীত মৌসুমে ঠান্ডায় বহু শিশু মারা গেছে। এর মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখনও মানবিক সহায়তা ও আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। হামাসের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় গাজায় সবচেয়ে ভয়াবহ গণহত্যা চলছে। যদিও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাজারো বিপত্তি থাকা সত্ত্বেও উপত্যকাটিতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা চলছে। ইসরায়েলের হামলায় ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর হামাস নতুন নেতা নির্বাচন করতে যাচ্ছে। এই প্রক্রিয়ায় শীর্ষ পদপ্রার্থী হিসেবে রয়েছেন খলিল আল হাইয়া ও খালেদ মেশাল। হামাস সূত্রে জানা গেছে, সংগঠনটি এই মাসে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচনে ভোট গোপন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। হামের শুরা কাউন্সিলের 50 জন সদস্য অংশ নেবেন, যাদের মধ্যে পশ্চিম তীর, গাজা ও নির্বাসিত সদস্যরাও রয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। 2025 সালে ভারতের সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণাত্মক ভাষণের সংখ্যা 13% বৃদ্ধি পেয়েছে। মার্কিন গবেষণা সংস্থা ইন্ডিয়া হেড ল্যাব বলেছে, এইসব ঘটনার বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঘটে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনায় এই প্রবণতাকে আরও বাড়াচ্ছে। গবেষণায় 2025 সালে 1318টি ঘৃণাত্মক ভাষণের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা 2024 সালের তুলনায় 13% বেশি। এসব ঘটনার রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠানে, প্রতিবাদ মিছিল এবং সাংস্কৃতিক সমাবেশে ঘটে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে সবচেয়ে বেশি ঘটেছে। বিশ্ব মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ বলেছেন, 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও নির্যাতনের ঘটনাও বাড়ছে। ইন্ডিয়া হেড ল্যাবের তথ্য অনুসারে ধর্ম, জাতি বা জাতীয়তার ভিত্তিতে বৈষম্যমূলক ভাষণ এখন ভারতে একটি উদ্বেগজনক সামাজিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। जम्मू कश्मीर के पहलगाम में मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, सजा मिलकर। মুসলিম ব্রাদারহুডের মিশর, লেবানন ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এসব শাখা ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে বস্তুগত সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও স্টেট ডিপার্টমেন্ট মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখার সহিংসতা ও অস্থিতিশীল কর্মকাণ্ড প্রতিহত করার একটি দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক প্রচেষ্টা এই ঘোষণা। কিন্তু মিশর, লেবানন ও জর্ডানের শাখাগুলো এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, এই সিদ্ধান্ত রাজনৈতিক এবং বিদেশি চাপের কারণে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে ব্রাদারহুডকে আর্থিক ও ভ্রমণ সীমাবদ্ধতার মুখোমুখি হতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা আরও বাড়াতে পারে।
খেলার খবর, বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো আইসিসি বিসিবি ভার্চুয়াল বৈঠক। আইসিসির অনুরোধ সত্ত্বেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অবিচল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বিসিবি সহ সভাপতি সাখাওয়াত হোসেন। তবে এখনই আশাহত হচ্ছেন না বোর্ড কর্তা, জানিয়েছেন বাংলাদেশের জন্য বিকল্প খুঁজছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, দ্রুতই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত, শুরু হয়ে গেছে কাউন্টডাউন, কিন্তু বাংলাদেশের জন্য এখনো ঝুলে আছে একটাই প্রশ্ন, ভারত নাকি শ্রীলঙ্কা? টাইগাররা কোথায় খেলবে মেগা আসর? উত্তর খুঁজতে সবাই বসেছিল বিসিবি ও আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দুই সহসভাপতি সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন অংশ নেন সভায়। ভার্চুয়ালি যুক্ত হয় আইসিসি কর্তারাও। লম্বা সময় ধরে চলে এ বৈঠক। আইসিসির অনুরোধ, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যে ঘোষণা হওয়ায় বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার। তবে নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থান অপরিবর্তিত, কোনো অবস্থাতেই ভারত যাবে না লিটন বাহিনী। বিশ্বকাপ খেলতে চায় শ্রীলঙ্কায়। কয়েক ঘন্টার বৈঠক শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। পরে অনেকটা তড়িঘড়ি করেই বিসিবি ছাড়েন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, হননি গণমাধ্যমের মুখোমুখি। তবে যাওয়ার আগে আসার কথা শুনিয়ে গেছেন সহসভাপতি সাখাওয়াত হোসেন। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়ব না, মানে ইন্ডিয়াতে আমরা যাব না। তা আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ হেল্প করছে এবং আলোচনার পথ ওপেন আছে আর কি। বাংলাদেশ পজিটিভ অবস্থানে আছে, অবশ্যই পজিটিভ অবস্থানে। সময় তো আর বেশি নাই, তাহলে দেখি দ্রুত এর মধ্যেই ব্যবস্থা হবে আর কি। আর আলোচনা শুরু হলো, তো ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়। বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি। বিশ্বকাপের বাকি নেই এক মাসও, কথা ছিল আজই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে সে সময়টা আরও পিছিয়েছে, যদিও খুব শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে বিসিবি ও আইসিসিকে। এখন দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কোন দিকে যায়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে বিসিবি ও আইসিসির মাঝে চলমান ইস্যু ক্রিকেটারদের পারফরমেন্সে প্রভাব ফেলবে না। গেল এক বছর দল যেভাবে পারফরমেন্স করেছে, এই বিশ্বকাপ ভালো করার সম্ভাবনা আছে, এমনটা মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। মেগা আসরের আগে মাঠের বাইরে প্রভাব বিশ্বকাপের পারফরমেন্সে পড়ে নাজমুল শান্তর দেয়া বক্তব্যে দ্বিমত পোষণ করলেন বাশার, জানিয়েছেন চট্টগ্রাম রয়্যালস নিয়ে প্রত্যাশার কথা। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, এটা একরকম নিশ্চিতই বলা যায়। আইসিসির সঙ্গে লম্বা বৈঠকে বিসিবি সর্বোচ্চ সংস্থাকে সেটাই জানিয়েছে আরও একবার। এমন পরিস্থিতিতে দোলাচলে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। এমত অবস্থায় ক্রিকেটাররাও মানসিকভাবে আছেন চিন্তিত, ভারত নাকি শ্রীলঙ্কা, নাকি খেলাই হবে না স্বপ্নের বিশ্বকাপ। বাইরের ইস্যুগুলো কতটা প্রভাব ফেলতে পারে বিশ্বকাপে? বাশার বলছেন, পেশাদার ক্রিকেটারদের এমন বিষয়ে প্রভাব পড়ার কথা নয়। আই হোপ নট, কারণ এই জিনিসটা আসলে যেটা আমাদের হাতে নেই, প্লেয়ারদের হাতে নেই। ডেফিনেটলি দে আর অল প্রফেশনালস, তাদের এই মুহূর্তে আসলে বিপিএলটা নিয়েই চিন্তা করেছে। তেমন তারা এখন এই চিন্তা করছেন, তারপর দেখা যাক আমাদের কি হয়, সেটা আমরা নিশ্চয়ই দু একদিনের জেনে যাব। সম্প্রতি মাঠের বাইরের এসব ইস্যুতে মন্তব্য করেছেন সাবেক টি-20 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রতিটি মেগা ইভেন্টের আগেই কোনো না কোনো ঝামেলায় পড়তে হয় দলকে, যার প্রভাব পড়ে মাঠে। যদিও বাশার দ্বিমত পোষণ করলেন তার কথায়। কেউ চাই না যে কোনো ওয়ার্ল্ড কাপের আগে কোনো এরকম সিচুয়েশন অ্যারাইজ করুক। আমরা তো সবসময় চাই যে ওয়ার্ল্ড কাপের আগে আমাদের শুধু আমরা ক্রিকেট নিয়ে চিন্তা করবো, ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করবো। অ্যাজ এ পার্সন আমি পজিটিভলি চিন্তা করছি, ইন এ সেন্স যে আমরা যদি ওটা নিয়ে চিন্তা করি, সেটা নিয়ে এক্সকিউজ দেখানোর চেষ্টা করি, সেটা আমাদের জন্য আসলে ভালো হবে না। আমাদের মনে হয় যে বিং এ প্রফেশনাল ক্রিকেটার, হোয়াট হ্যাপেন্স, আমাদের কাছে ক্রিকেট খেলা। মালিকানা সমস্যার পর বিসিবি দায়িত্ব নিয়ে চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে গেছে বিপিএল শিরোপার রেসে। দারুণ পারফর্ম করছে দল। তাদের বিদেশি ওপেনার রসিংটন দলটা ছাড়াই কিছুটা বিপাকে পড়তে হচ্ছে, তবে বিকল্প খুঁজে নিয়েছে এরই মধ্যে। ক্রিকেটারদের অর্থ পরিশোধ না হলেও সব পারিশ্রমিক পাওয়ার ব্যাপারটিতে নিশ্চয়তা দিলেন চট্টগ্রামের টিম ডিরেক্টর। আমাদের হয়তো অত বড় নাম নেই, বাট উই আর প্লেইং অ্যাজ এ টিম। নাইম সেও খুব কমফোর্টেবল ফিল করতো অন্যদিকে ও যখন থাকতো। হি ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। ও না থাকাটা আমাদের অনেক বড় সেটব্যাক। বেশ কিছু রিপ্লেসমেন্ট চেষ্টা করেছিলাম, বাট আনফর্চুনেটলি যেটা হচ্ছে আইলের পরে অনেকে বিশ্রাম নিতে চেয়েছেন। আমরা লেথামকে ট্রাই করেছিলাম, আমরা ফিল সলকে ট্রাই করেছি, বেশ কিছু মানে বড় প্লেয়ারদের চেষ্টা করেছি, বাট সবাই আনঅ্যাভেলেবেল। এই মুহূর্তে আমরা মোহাম্মদ হারিসের সাথে কথা বলছি। ক্রিকেটারদের মাঝে আত্মবিশ্বাস তৈরি হওয়ায় মাঝারি মানের দল নিয়েও টেবিলের নেতৃত্ব দেওয়া সম্ভব হচ্ছে মত বাশারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
অনিশ্চিত বিশ্বকাপের আগে চিন্তার কারণ বাংলাদেশের ব্যাটিং ইউনিট। বিপিএলে ব্যাট হাতে বাজে সময় কাটাচ্ছেন স্কোয়াডে থাকা টপ অর্ডারের অধিকাংশ ক্রিকেটার। বোলিং ইউনিট অপেক্ষাকৃত ভালো করলেও প্রশ্ন আছে টুর্নামেন্টে খেলা বিদেশি খেলোয়াড়দের মান নিয়ে। বৈশ্বিক আসরের আগে এমন পারফরমেন্স শঙ্কা জাগিয়েছে আরও একটা ব্যর্থ সফরের। ভারত বাংলাদেশের কূটনৈতিক দ্বন্দ্বে চাপা পড়ে গেছে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি। আরও একটা বৈশ্বিক আসর অতীত বদলাতে কতটুকু প্রস্তুত লিটন দাসের দল? তড়িঘড়ি করে আয়োজন করা বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ। স্কোয়াডে থাকা রিশাদ হোসেন বাদে 14 ক্রিকেটার কেমন করছে এই টুর্নামেন্টে? শুরু থেকে শুরু হোক, ব্যর্থতায় ঘুরপাক খেতে থাকা তানজিদ তামিম সিলেট পর্বের শেষটায় খেলেছেন 76 রানের ম্যাচ জেতানো ইনিংস। বাকি 7 ইনিংসে সর্বোচ্চ 29। ক্যারিয়ারের মধুচন্দ্রিমা পার করে ফেলেছেন কিনা নিশ্চিত নয়, তবে সাইফ হাসানের ফর্ম আপাতত সবথেকে বড় চিন্তার কারণ ম্যানেজমেন্টের জন্য। শুধু বিপিএল নয়, এর আগে 2 টি-20 সিরিজেও একই চিত্র ছিল এই ওপেনারের। পারভেজ ইমন অবশ্য ব্যতিক্রম, রানে আছেন, তবে তার পছন্দের পজিশন নাম্বার 4। মিডল অর্ডারের দায়িত্বে থাকা লিটন কিংবা হৃদয় রানে নেই। এখনও অধিনায়ক সুলভ ইনিংসের দেখা মেলেনি লিটনের ব্যাটে। হৃদয়ের একটা ইনিংস বাদ দিলে 7 ইনিংসের গড় মাত্র 15। ইমনকে 4 নম্বরে খেলানোর বড় কারণ হতে পারে এই দুজনের অধারাবাহিকতা। আন্তর্জাতিকের মতো বিপিএলেও একই অবস্থা নুরুল হাসান সোহানের। 8 ম্যাচে 2 অঙ্কের ঘরে পৌঁছাতেই ব্যর্থ, অথচ বাংলাদেশ দলে বেশি দরকার একজন ইনফর্ম ফিনিশারের। ব্যাটিং ইউনিটের যখন এমন দুর্দশা, তখন অপেক্ষাকৃত কিছুটা হলেও ভালো বিশ্বকাপ স্কোয়াডে থাকা বোলারদের পারফরমেন্স। যদিও এক্ষেত্রে প্রশ্ন উঠবে বিদেশি ক্রিকেটারদের মান নিয়ে। ভালো মানের বিদেশি যে নেই তার প্রমাণ শীর্ষ 5 উইকেট শিকারীর 5 জনই লোকাল, যার 3 জন আছেন বিশ্বকাপ স্কোয়াডে। তবে আহামরি পারফরমেন্স নেই কারোই। সিলেট পর্বে পুরোপুরি ব্যর্থ তাসকিন আর তানজিম। 5 ম্যাচে সমান সংখ্যক উইকেটও পাননি ঢাকা এক্সপ্রেস। ওভার প্রতি রান খরচের পরিমাণটাও চিন্তার কারণ। অনেকটা একই অবস্থা তানজিমেরও। তবে নিজেদের শেষটা ভালো করতে পারে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। অন্তত তেমনটা হলে আত্মবিশ্বাসটা সঙ্গে পাবে তারা। এই যখন 14 জনের অবস্থা বিপিএলে, তখন অস্ট্রেলিয়ায় ছড়ি ঘোরাচ্ছেন রিশাদ হোসেন। বিগ ব্যাশে কেবল প্রস্তুতিই নিচ্ছেন না, আছেন শীর্ষ উইকেট শিকারীর দৌড়ে। ওই রিশাদের কাছে বড় প্রত্যাশা থাকবে বিশ্বকাপ মঞ্চেও। সাব্বির মিথুন, সময় সংবাদ। পয়েন্ট টেবিলের জমজমাট লড়াই দিয়ে শেষ হয়েছে বিপিএল এর সিলেট পর্ব, যেখানে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট। বৃহস্পতিবার মিরপুরে চট্টগ্রাম ও নোয়াখালীর ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকা পর্ব। দেখে নেওয়া যাক কেমন ছিল এবারের বিপিএল এর সিলেট পর্বে দলের এবং ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্স। লিগ পর্বের শেষ দিকে জমে উঠেছে বিপিএল এর পয়েন্ট টেবিলের লড়াই। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএল এর সিলেট পর্বের ম্যাচ। এবার অপেক্ষায় ঢাকা পর্ব। লিগ পর্বের বাকি 6 ম্যাচ মাঠে গড়াবে মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যদিও সিলেট পর্বেই প্লে অফ নিশ্চিত করেছে 3টি দল। রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস নিশ্চিত করেছে শেষ 4-এর টিকিট। ঢাকা পর্বে ঠিক হবে প্লে অফের 4র্থ দল এবং এলিমিনেটর ও কোয়ালিফায়ার্সের প্রতিপক্ষ। টেবিলের শীর্ষে থেকে সিলেট পর্ব শেষ করেছে রাজশাহী। 8 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে সবার উপরে ওয়ারিয়র্স। ধারাবাহিক জয় আর দলীয় ও ব্যক্তিগত পারফরমেন্সের কারণে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। 1 ম্যাচ কম খেলে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ চট্টগ্রাম। সমান পয়েন্ট নিয়েও রান রেটের কারণে পিছিয়ে থাকা সিলেট জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলের 3-এ। 8 পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াইয়ের আশা দেখছে রংপুর রাইডার্স। এবারের আসরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দেশীয় ব্যাটাররা। রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে 2 জনই বাংলাদেশি। টি-20 বিশ্বকাপ দলে জায়গা না পেলেও দুর্দান্ত ইনিংসে নিজের জাত চিনিয়েছেন রাজশাহী অধিনায়ক শান্ত। 292 রানে সিলেট পর্বের শীর্ষ রান স্কোরার তিনি। সিলেটের বিপক্ষে অপরাজিত 101 রানের ইনিংস তার সর্বোচ্চ। শান্তর থেকে মাত্র 5 রান পিছিয়ে তালিকার 2-এ সিলেটের পারভেজ হোসেন ইমন। এবারের আসরে 3টি 50 রয়েছে তার। এদিকে 6 ম্যাচে 3 50-তে 258 রানের তালিকার 3-এ অ্যাডাম রশিংটন।
এছাড়া তালিকার পরবর্তী 2 ব্যাটার রংপুরের তাহিদ হৃদয় ও ডেভিড মালান। বোলিংয়ে একচেটিয়ে আধিপত্য দেশীয়দেরই। সিলেট পর্বে শীর্ষ 5 বোলারের তালিকায় নেই কোনো বিদেশি ক্রিকেটার। 14 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার শীর্ষে নোয়াখালীর হাসান মাহমুদ। রংপুরের বিপক্ষে 26 রানে 8 উইকেট তার সেরা স্পেল। 13 উইকেট নিয়ে 2-এ রয়েছেন চট্টগ্রামের শরীফুল ইসলাম, 3-এ রয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। এবারের আসরে হ্যাট্রিকের দেখা পাওয়া রিপন মণ্ডল রয়েছেন 4-এ। শরীফুল মুস্তার মতো 13 উইকেট তার ঝুলিতে। 12 উইকেট নিয়ে একমাত্র স্পিনার হিসেবে শীর্ষ 5-এ জায়গা করে নিয়েছেন সিলেটের নাসুম আহমেদ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবার ফুটবল প্রসঙ্গ। আজ সকালে বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সঙ্গে আসবেন 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য গিলবার্তো সিলভা। সকালে ট্রফি ও গিলবার্তোকে স্বাগত জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর একটি 5 তারকা হোটেলে নেওয়া হবে ট্রফি। সেখানে 5 ঘন্টা থাকার পর রাতেই দক্ষিণ কোরিয়া চলে যাবে ফিফা বিশ্বকাপ ট্রফি। এবার দেশের সাধারণ ফুটবল প্রেমীদের জন্য কোনো উন্মুক্ত সেশন রাখেনি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। ফুটবল বিশ্বকাপে সুযোগ না পেলেও বাংলাদেশে আসছে মেসিদের জয় করা বিশ্বকাপ ট্রফি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের আসর। তার আগে 150 দিনের ট্রফি ট্যুর, যেখানে 30 দেশের 75টি শহরে যাচ্ছে সোনালী ট্রফি। সেই ধারাবাহিকতায় বুধবার সকালে ঢাকায় পৌঁছাবে ফিফা বিশ্বকাপ ট্রফি। সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ী দলের সদস্য গিলবার্তো সিলভা। সবসময় ট্রফির সাথে একটা ফিফা লেজেন্ড থাকেন, সো উনিও আসবেন। ডেফিনেটলি আমাদের তাবিদ হোসেন প্রেসিডেন্ট যাবেন এবং ওখান থেকে আমাদেরকে যেটাকে বলা হয়েছে যেটা হোটেলে চলে আসবে এবং হোটেলে তারা আই থিঙ্ক অল টুগেদার 5 আওয়ার্স একটা ভিউইং সেশন রেখেছে। এর আগে 2 বার বিশ্বকাপ ট্রফি এসেছিল বাংলাদেশে। তখন ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ ছিল জনসাধারণের। তবে এবার আর সেই সুযোগ হচ্ছে না। মাত্র 5 ঘন্টা ট্রফি থাকবে ঢাকায়। তখন বাফুফে কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরাই সুযোগ পাবেন এবারের ফিফা বিশ্বকাপের ট্রফি দেখার। আমরা কোককে বলেছিলাম যে ওরা টাইমটা এক্সটেন্ড করা যেতে পারে নাকি, কোনো ইভেন্ট করবেন নাকি, বাট আনফর্চুনেটলি ওনারা আইদার ফিফার ক্লিয়ারেন্স পায়নি অথবা তাদের যে কোনো কারণে হোক সেটা ওরা করতে পারছে না এবার। বাট আমরা আমাদের তরফ রিকোয়েস্ট করেছিলাম ওদেরকে, স্পেশালি ফর দ্য ফ্যান্স, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইনমোদনের ফ্যানের জন্যই। ঢাকায় 5 ঘন্টা সফর শেষে রাতেই দক্ষিণ কোরিয়ায় চলে যাবে ফিফার সোনালী ট্রফি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরে বাফুফের লক্ষ্য জাতীয় দলের র্যাঙ্কিং 160-এর মধ্যে আনা। এজন্য সাউথ এশিয়ান অঞ্চলের বাইরে গিয়ে পর্যাপ্ত ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের, জানিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। এশিয়ান কাপ বাছাই ম্যাচ না থাকায় বাফুফের লক্ষ্য এএফসি নেশনস লিগ, পাশাপাশি আসিয়ান অঞ্চলের টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান বাফুফের সভাপতি। বহু বছর পর আবারও উন্মাদনা ফিরেছে দেশের ফুটবলে। হামজা সমিতে ভর করে স্বস্তির সুবাতাস, যদিও অর্জিত হয়নি এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য। একই সঙ্গে দলকে র্যাঙ্কিংয়ের কাঙ্ক্ষিত জায়গায় আনতে পারেননি হাভিয়ের কাবরেরা। নতুন বছরে বাফুফের প্রধান টার্গেট বাংলাদেশ জাতীয় দলের র্যাঙ্কিং উন্নয়ন। এজন্য উপরের দিকে থাকা দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের গুরুত্ব সভাপতি তাবিথ আওয়ালের। সাফের বাইরে ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলবো, সেটাতে আমরা কিন্তু সাকসেসফুল হইনি, সত্যি কথা। সো আমাদের মেইন উদ্দেশ্য এখন থাকবে সেই জায়গায় সাকসেসটা এনে দেওয়ার জন্য। ন্যাশনাল টিমের র্যাঙ্কিংয়ে আমরা একটু ইমপ্রুভ করেছি, বাট 180-র ভিতরে আমরা আছি। তো আমাদের টার্গেট থাকবে আমরা যেন অ্যাটলিস্ট 160 ভিতরে আমরা ঢুকতে পারি ইন দ্য নেক্সট 1 year ইজ পসিবল, যদি রাইট টিমকে রাইট সময় খেলি এন্ড অফকোর্স আমরা যদি অ্যাটলিস্ট ড্র বা জিতি। সিঙ্গাপুর বাদে চলতি বছর এশিয়ান কাপ বাছাইয়ের কোনো ম্যাচ পাবে না বাংলাদেশ। এজন্য বাফুফে ফোকাস রাখছে সাফ চ্যাম্পিয়নশিপের দিকে। পাশাপাশি এএফসি নেশনস লিগের ম্যাচগুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন বাফুফে বস। ন্যাশনাল টিমের সিন্স আমাদের এএফসি কোয়ালিফিকেশন এখন নাই, আমরা ওয়েট করতেছি যে সাফের ক্যালেন্ডারটা আমরা পাবো। আমরা ওয়েট করতেছি যে এএফসি চেষ্টা করতেছে নতুন করে একটা নেশনস লিগ শুরু করতে, সেই ক্যালেন্ডারটা আমরা পাবো। সেই ক্যালেন্ডারের বাইরে আমরা চাবো একটু বড় আকারের টিম, এশিয়াতে হোক বা আফ্রিকা থেকে হোক, তাদের সাথে আমাদের খেলার জন্য।
মান বিবেচনায় এএফসিতে আসিয়ান অঞ্চলের কম্পিটিশন যথেষ্ট সমৃদ্ধ। ফুটবল ফেডারেশনের লক্ষ্য এবার নিজেদের সেখানে অন্তর্ভুক্ত করা। এছাড়াও সেন্ট্রাল এশিয়াতে ম্যাচ খেলারও চেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। আসিয়ান রিজনের তো হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হয়, তো সেখানে উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ করার জন্য। আসিয়ান 13টা দেশ আছে, এটা আমার মনে রাখতে হবে। আর সেন্ট্রাল রিজনে যেখানে বর্তমানে ইরান, তারপরে উজবেকিস্তান তারা খেলে, তারাও একটা টুর্নামেন্ট করে, সেটা হলো সেন্ট্রালাইজ ভেন্যুতে। সো আইদার অর আমরা চেষ্টা করব এই দুইটা রিজনের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। তবে বিশ্বকাপের বছরে এইসব পরিকল্পনা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হতে পারে বাফুফের জন্য। পাশাপাশি ঠিক কোন সময়টায় সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। সাফ ক্যালেন্ডার। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা জোরদার বাড়াতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বকাপের ভেন্যুগুলোতে সম্ভাব্য ড্রোন হামলার হুমকি মোকাবেলায় $115 মিলিয়ন বিনিয়োগ করবে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। খেলা দেখতে আসা দর্শকদের নিরাপত্তায় বিন্দু পরিমাণ ছাড় দেবে না আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। আকাশে উড়ে বেড়াচ্ছে একটি ড্রোন, ঠিক উপরে থাকা আরেকটি শক্তিশালী ড্রোনের মাধ্যমে জাল বিছিয়ে ভূপাতিত করা হলো সেই ড্রোনটিকে। পরে একটি রোবটের মাধ্যমে করা হয়েছে পরীক্ষা নিরীক্ষা। ফিফা বিশ্বকাপ আয়োজন উপলক্ষে ড্রোন নিয়ে এভাবেই নিরাপত্তা মহড়া চালিয়েছে মার্কিন নিরাপত্তা সংস্থা। ফিফা বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা উদযাপন ঘিরে নিরাপত্তা চ্যালেঞ্জকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। ড্রোন হামলার ঝুঁকি মোকাবেলায় $115 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। 2026 ফিফা বিশ্বকাপে 1 মিলিয়নের বেশি দর্শক যুক্তরাষ্ট্রে যাবেন খেলা উপভোগ করতে। এছাড়া সারা বিশ্বের কোটি কোটি মানুষ টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগ করবেন। সবাই যেন নির্বিঘ্নে ম্যাচ উপভোগ করতে পারেন সেই ব্যবস্থাই করবে মার্কিন প্রশাসন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়া দর্শকদের নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় দেবে না প্রেসিডেন্ট ট্রাম্প। চলমান ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলার ভয়াবহতা দেখেছে সবাই। শুধু নজরদারি নয়, ড্রোনের মাধ্যমে এখন চালানো যায় ভয়ঙ্কর আক্রমণও, যা উদ্বেগ বাড়িয়েছে সবার। আর বিশ্বকাপ চলাকালীন এই সমস্যা থেকে সমাধান পেতে আকাশ রক্ষায় নতুন প্রযুক্তি আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিছুদিন আগে ডিপার্টমেন্ট অব হোম সিকিউরিটির সাধারণ সম্পাদক ক্রিস্টি নোয়েম জানান, সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আকাশ প্রতিরক্ষার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ড্রোন প্রতিরোধের লেজার, মাইক্রোওয়েভ ট্র্যাকিং সফটওয়্যার, স্বয়ংক্রিয় অস্ত্র প্রযুক্তি প্রস্তুত করছে প্রতিরক্ষা সংস্থাগুলো। তবে বিশ্বকাপ ভেন্যুতে কোন প্রযুক্তি ব্যবহার করা হবে তা এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। এর আগে মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বিশ্বকাপ আয়োজনকারী 11টি অঙ্গরাজ্যকে $250 মিলিয়ন অনুমোদন দিয়েছে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা কিনতে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আইসিসি ও এসিসি ইভেন্টে সাকিব তামিমদের মতো বর্তমান ক্রিকেটারদের স্বাধীনতা দিতে হবে, তাহলেই বিশ্বকাপের মতো আসরগুলোতে ভালো করবে বাংলাদেশ, জানিয়েছেন পাকিস্তানি হার্ড হিটার ব্যাটসম্যান সাহেবজাদা ফারহান। তানজিদ তামিম, তানজিম সাকিব, রিপন মণ্ডলরা বাংলাদেশের ভবিষ্যৎ বলে মনে করেন তিনি। বিপিএল এর পরিবেশ মনে ধরেছে সাহেবজাদা ফারহানের। তারিক হাসান শিমুলের রিপোর্ট। পাকিস্তান ক্রিকেট বরাবরই উপহার দিয়েছে হার্ড হিটার ড্যাশিং ব্যাটসম্যান। বর্তমান দলের সাহেবজাদা ফারহান সবশেষ সংস্করণ। তিনি আলোচনায় আসেন গেল এশিয়া কাপে ভারতীয় পেসার বুমরাকে লম্বা ছক্কা হাঁকিয়ে। এরপর ভারত, পাকিস্তান সহ গোটা ক্রিকেট বিশ্বে পরিচিতি পান ডানহাতি ওপেনার। ডর ভয়হীন ক্রিকেট খেলায় পারদর্শী এই ব্যাটার। এবারের বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন সাহেবজাদা ফারহান। নামের খুব একটা সুবিচার করতে পারেননি। 4 ম্যাচের একটিতে খেলেছেন 60 ঊর্ধ্ব ইনিংস, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। দেখুন, বিপিএল অনেকটা পিসিএল এর মতো। এখানে প্রচুর দর্শক উপস্থিত হয়, উইকেট সহ সবকিছু মিলিয়ে বিপিএল দারুণ লেগেছে। আমি চেষ্টা করেছি দলের জন্য ভালো কিছু করতে, তবে এক ম্যাচে 60 ঊর্ধ্ব ইনিংস খেলেছি, যা আমার নামের পাশে যায় না। আরো ভালো খেললে ভালো লাগতো। রাজশাহীর দর্শকদের বলবো, আপনারা হতাশ হবেন না। জিসান আলম আছেন, সে খুব ভালো ব্যাটসম্যান। তানজিদ তামিমের খেলা দারুণ। আশা করি রাজশাহী ভালো করবে।
ভারত শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপ। বিপিএল কতটা প্রস্তুতির মঞ্চ হবে মেগা আসরের জন্য? আসন্ন আসরে বাংলাদেশ বা কতটা ভালো করতে পারবে? ফারহান অবশ্য আশাবাদী তরুণ প্রজন্মের বাংলাদেশ নিয়ে। দেখুন, বিশ্বকাপে ভালো ফলাফল করতে হলে স্বাধীনতা দিতে হয়, যেখানে তামিম মাশরাফিরা পেয়েছে। তারা খারাপ করলেও পাশে থাকতে হবে, ফ্রি হ্যান্ড খেলার লাইসেন্স দিতে হবে। উপমহাদেশের উইকেটে এশিয়ার দেশগুলো সুবিধা পাবে। বাংলাদেশ তাদের সেরা ক্রিকেট খেলতে পারলে চমক দেখাতে পারে। কদিন আগেও বাংলাদেশ সফর করে গেছেন সাহেবজাদা ফারহান। টাইগার ট্যালেন্ট সম্পর্কে ধারণা আছে তার, প্রশংসা করলেন তরুণ ক্রিকেটারদের। তানজিদ তামিমের মাঝে তামিম ইকবালের ব্যাটিং স্টাইল দেখতে পাই। তাছাড়া তানজিম সাকিব ভালো বন্ধু, ওরা বাংলাদেশ দলকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। রিপন মন্ডলের কথা বলতে হবে, সুপার ওভারে দুর্দান্ত বোলিং করেছে। পরিচর্যা করলে সে বাংলাদেশ দলকে ভালো কিছু উপহার দেবে। বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ সাহেবজাদা ফারহান। যখনই সুযোগ পাবেন আসতে চাইবেন লাল সবুজের দেশে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অভ্যুত্থানের তরুণ অনেকের নির্বাচনে জয়ের আশা প্রধান উপদেষ্টার। কেউ কেউ হতে পারেন মন্ত্রীও। 12 ফেব্রুয়ারি নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। আসন বন্টন নিয়ে জামাত ও ইসলামী আন্দোলনে টানাপোড়েন। শেষ মুহূর্তে একাধিক দল যুক্ত হওয়ায় সময় লাগছে, দাবি নেতাদের। 11 দলের চূড়ান্ত তালিকা ঘোষণা আজ। নাস্তালয়ের দোকান থেকে আসে, ওইখান থেকে ঘুরে পড়ছে। আর যদি এটা চলি ফিরে খাই না ফেললে আর খাইম কি? সাধারণ দিক দেখে এখানে খালে মক পর্যন্ত 300 মাইন হতে রাখছে। সীমান্তে মৃত্যুফাঁদ। মিয়ানমারের ছোড়া গুলি, মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের। অনেকে শুনি যে এখানে এই কন্টাকে করে ফেলে, একদম সিস্টেমেই গোলমাল। খালি ওই 2-4টা অভিযান করলে কিচ্ছু হবে না। জন্ম নিবন্ধনে ভোগান্তি, ডিজিটাল সেবায় ও দালালের দৌরাত্ম্য। অতিরিক্ত টাকা না দিলে ঘুরতে হয় মাসের পর মাস। জড়িত কর্মকর্তারাও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। এবং বাণিজ্য মেলায় স্টল বরাদ্দে হযবরল চিত্র। কাগজে কলমে 6 দেশের 11 প্রতিষ্ঠানকে দেয়া হলেও অংশগ্রহণ দ্বিগুণেরও বেশি। অসঙ্গতির নিয়ে মুখে কুলুপ ইপিবির। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ যশোয়া। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।